প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি 24 ব্যাচের সেকেন্ড ইয়ারের যে প্রিমিয়াম কোর্সের ওরিয়েন্টেশনের কথা তোমাকে বলেছিলাম, সেটা নিয়েই তোমাদের সামনে আজকে হাজির হয়েছি। তো সবাইকে সালাম জানিয়ে শুরু করছি, আসসালামু আলাইকুম। আর আজকে আমরা তোমাদের যে প্রশ্নগুলো ছিল মেইনলি এই কোর্স নিয়ে, তোমরা যে খুঁটিনাটিগুলো জানতে চেয়েছো, যে ক্লাস কোথায় হবে, কিভাবে হবে, তোমরা পরীক্ষা কিভাবে দিবে, আরও কী কী সুবিধা তোমাদের জন্য থাকছে, এবং ওভারঅল আমরা এই সেকেন্ড ইয়ারের সিলেবাসটা কিভাবে শেষ করব, অর্থাৎ কোর্সে তোমরা কি কি পাচ্ছ, এই সব কিছু নিয়েই আমরা আলোচনা করব। আর তোমাদেরকে আমরা যারা ক্লাসগুলো নিব, ক্লাসগুলো যারা যারা নিচ্ছি বিভিন্ন সাবজেক্টের জন্য, তারাই আজকে বিভিন্ন প্রশ্নগুলোর উত্তর দিব, অর্থাৎ সাবজেক্ট রিলেটেড যে প্রশ্নগুলো সেগুলোও আজকে তোমাদের ইনশাল্লাহ ক্লিয়ার করে দিব। তো আর দেরি না করে আমরা শুরু করে দিচ্ছি। এই মুহূর্তে তোমাদের সামনে আছি আমি রাতুল এবং তোমাদের সিফাত ভাইয়া। সো আমরা দুজনে প্রথমে শুরু করব, তারপর বাকি ভাইয়ারা আস্তে আস্তে আসবে। ইন দ্য মিন টাইম তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে তোমাদের আরও যা যা প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা লাইভের নিচে কমেন্ট আকারে করতে থাকো। এই মুহূর্তে আমাদের উৎকর্ষের যে মেইন পেজটা, সেখান থেকে লাইভটা হচ্ছে, প্লাস উৎকর্ষের মেইন গ্রুপে এটা শেয়ার করা হচ্ছে, প্লাস এইচএসসি 24-এর জন্য যে আলাদা একটা গ্রুপ আছে, পাবলিক গ্রুপ, সেখানেও এটা যাচ্ছে। সো আমরা এই গ্রুপগুলো এই মুহূর্তে আমাদের সামনে মনিটর করছি বিভিন্ন সেটের মধ্যে। সো তোমরা যেখানেই প্রশ্ন করো ওই প্রশ্নগুলো আমরা দেখতে পাবো। তোমাদের ওই প্রশ্নগুলো দেখে আমরা তোমাদের স্পেসিফিক প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমে ইন জেনারেল আমরা একটা ওভারভিউ দিব যে কী কী জিনিস এখানে আছে, দেন আমরা ডিরেক্টলি চলে যাব তোমাদের লাইভ কোশ্চেনগুলোতে, সেগুলো থেকে আমরা অ্যান্সারগুলো দিয়ে দিব। সো তোমাদের কাজ হচ্ছে এখন তোমাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো আছে সেগুলো সুন্দর করে গুছিয়ে আমাদেরকে কমেন্টে দিয়ে রাখো, সেগুলো আমরা মনিটর করতে থাকি, উত্তর দিতে থাকি, এবং পাশাপাশি এইচএসসি 24 ব্যাচের তোমাদের যে বন্ধুরা আছে তাদের সাথে এই লাইভ ভিডিওটা শেয়ার করে দাও। সো তারাও দেখতে পেলো, তারাও তাদের প্রশ্নগুলো করতে পারলো। আর তোমরা, আমি বলেছিলাম যে এইচএসসি 24 তোমরা বিশেষ করে আমাদের জন্য একটা স্পেশাল ব্যাচ এই কারণে, বিকজ তোমাদের থ্রুতে হচ্ছে আমাদের ইনশাল্লাহ সামনে অ্যাডমিশনের ব্যাচটা আসবে। সো অনেকে, আমি দেখেছিলাম যে কালকে আমি যে পোস্টটা দিয়েছিলাম সেখানে অনেকে জানতে চেয়েছিলে যে তোমাদের জন্য আমাদের অ্যাডমিশনের কোর্স আসবে কি না। হ্যাঁ, ইনশাল্লাহ অ্যাডমিশনের কোর্স আসবে, সেই বিষয়েও হালকা পাতলা কথা বলে রাখবো। আর আরও দু একটা জিনিস অ্যাড্রেস করবো, আগেই বলে রাখি। সেটা হচ্ছে, অনেকে জিজ্ঞেস করেছো যে ফার্স্ট ইয়ারে অনেকে অনেক গ্যাপ রেখে এসছো, সো সেটা কিভাবে পূরণ করার জন্য চেষ্টা করা যায়, সেকেন্ড ইয়ারের পড়াটা কিভাবে ফুললি শেষ করা যায়, তারপর হচ্ছে এইচএসসির প্রিপারেশন নেওয়া যায়, দেন অ্যাডমিশনের জন্য কেউ কেউ জানতে চাইছো যে এখন থেকে কতটুকু প্রিপারেশন নিবে, কিভাবে প্রিপারেশন নিবে, এই সংক্রান্ত তথ্যাবলী। সো এই সব কিছু, এবং আমরা তোমাদের জন্য যে কোর্সটা এই মুহূর্তে অফার করছি, এই সব কিছু আমাদের আজকের ওরিয়েন্টেশন সেশনে থাকবে। তাহলে আমরা শুরু করি। জি ভাই। সো সবার আগে প্রথম যে প্রশ্নটা সবার মাথায় আসে সেটা হচ্ছে ক্লাস কবে থেকে শুরু। আজকে 29 তারিখ, কালকে শনিবার হচ্ছে 30 তারিখ। সো কালকে থেকে হচ্ছে আমাদের ক্লাসটা শুরু। কালকে থেকে আমাদের লাইভ ক্লাস, রেগুলার যে ক্লাসটা, সেটা শুরু হয়ে যাবে। সো ক্লাস কবে থেকে শুরু, এটার অ্যান্সার হচ্ছে আগামীকালকে 30 তারিখ থেকে আমরা ক্লাসগুলো শুরু করব, আমাদের লাইভ ক্লাসগুলো হবে। তো ক্লাসটা হচ্ছে আমরা ইউজুয়ালি যে টাইমটাতে নেই, সন্ধ্যা 7:30টায়। ফার্স্ট ইয়ারেরও আমাদের একটা কোর্স এই মুহূর্তে চলমান, সেখানে আমরা সন্ধ্যা 7:30টা থেকে ক্লাস নিচ্ছি। তো সেই সন্ধ্যা 7:30টা থেকেই ক্লাসটা শুরু হবে। তো কালকে থেকে আমাদের লাইভ ক্লাস। এখানে একটা কোশ্চেন হচ্ছে যে ওদের কাছে ওরা কোশ্চেন করতেছিল যে সন্ধ্যা 7:30টায় যদি একই সাথেই হয় তাহলে আমাদের দুইটা কোর্সেরই ক্লাস একই সাথে কিভাবে হবে। তো এটা আসলে আমাদের দুইটা কোর্সের ক্লাস টাইম এক হলো, আমাদের সাবজেক্ট কিন্তু মানে ডে ওয়াইজ আলাদা। তো যেদিন ফিজিক্স ক্লাস, দুই দিকেই ফিজিক্স ক্লাস থাকবে না। তো এইখানে আসলে টেনশনের কিছু নাই, আমরাই ক্লাস, যারা যারা ছবি আছে তারাই আমরা হচ্ছে ক্লাস নিব। আর এক্ষেত্রেও আমাদের ওই 25 এর সাথে কোনো কলিশন আসলে হচ্ছে না। হ্যাঁ, কোনো ক্ল্যাশ নাই। যেমন আগামীকালকে শনিবারে আমি তোমাদের ফিজিক্স ক্লাসটা নিব, আর রবিবারে হচ্ছে ফার্স্ট ইয়ারের অর্থাৎ 25 ব্যাচের ফিজিক্স ক্লাসটা নিব। কাজে আমি কালকে তোমাদেরটা নিব 24-এরটা, পরের দিন হচ্ছে 25-এরটা নিব। সো এখানে কোনো ক্ল্যাশ নেই। সো আমরা মাল্টিপল লাইভ একসাথে আমাদের এখান থেকে হচ্ছে পরিচালনা করতে পারবো। সো এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তাহলে ক্লাস কবে থেকে শুরু, আশা করি এর উত্তরটা তোমরা জানলে যে আগামীকাল 30 তারিখ থেকেই আমাদের লাইভ ক্লাসটা শুরু। এরপরে দেখা যাক এই ফ্রি ক্লাসের ব্যাপারটা। এইটা অনেকে জানতে চেয়েছো যে আমাদের ফ্রি ক্লাস থাকবে কিনা, থাকলে কবে কবে, কোন কোন সাবজেক্টের উপরে, ফ্রি ক্লাসটা আমরা কোথায় করতে পারবো, কিভাবে করতে পারবো, এই সংক্রান্ত প্রশ্নগুলোর উত্তরটা এর মাঝে দিয়ে নিই। আমি এই পাশে চলে যাচ্ছি, তোমাদের সিফাত ভাইয়াও আছে, সিফাত ভাইয়াও আমাকে হেল্প করবে। যেমন এখানে দেখো 30 তারিখ, তারপর হচ্ছে 1, 2, 3, 4, 5,
তার মানে এইখানে টোটাল 6 দিন, আমাদের যেহেতু একটা সপ্তাহে 6 দিন ক্লাস হয়, একদিন বন্ধ থাকে, তো এই প্রথম সপ্তাহ ফ্রি ক্লাস, তার মানে এই 6টা ক্লাস তোমরা সবাই ফ্রিতে করতে পারবে, যারা এনরোল করেছো কিংবা করনি সবাই হচ্ছে এই ক্লাসগুলো ফ্রিতে করতে পারবে। তো এখানে আমি বার উল্লেখ করে দিয়েছি, শনিবারে হচ্ছে ফিজিক্স ক্লাস হবে, তারপর দিন রবিবারে ম্যাথ ক্লাস হবে। ফিজিক্স ক্লাসটা আমি নিব, ম্যাথ ক্লাসটা ইনশাল্লাহ তোমাদের গালিব ভাইয়া নিবে। একইভাবে সোমবারে বায়োলজি ক্লাস হবে, তোমাদের সিফাত ভাইয়া নিবে। তারপর মঙ্গলবার কেমিস্ট্রি ক্লাস হবে, যথারীতি জিম ভাইয়া নিবে। আবার বুধবারে হচ্ছে একটা ফিজিক্স ক্লাস হবে, আর বৃহস্পতিবারে হচ্ছে একটা ম্যাথ ক্লাস হচ্ছে। তো এইভাবে হচ্ছে জিনিসটা সাজানো হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছো। তো এরকম ভাবে এই ফ্রি ক্লাসগুলো চলতে থাকবে। তো ইন দ্য মিন টাইম যদি এখানে কোনো চেঞ্জ আসে, কারণ ফ্রি ক্লাসের মধ্যে অনেক সময় হয় কি প্রয়োজন অনুসারে আমাদেরকে একটু এদিক সেদিক করে নিতে হয়। সো সেই রকম যদি কোনো কিছু আসে, তোমরা যে কোনো সময়, শুধু এই ফ্রি ক্লাসের ব্যাপারে না, যে কোনো পরিবর্তনের নোটিশ তোমরা কোথায় পাবে? এক, তোমরা হচ্ছে অ্যাপের নোটিফিকেশনে পেয়ে যাবে। 2, তোমরা যে প্রাইভেট গ্রুপে জয়েন করবে যারা এনরোল করেছো সেখানে পেয়ে যাবে। 3, তোমাদের যে ব্যাচের গ্রুপটা আছে, যেমন এইচএসসি 24 এর জন্য যে গ্রুপটা দেওয়া, সেই গ্রুপের মধ্যে তুমি নোটিফিকেশন হিসাবে পেয়ে যাবে, তোমাকে ওখানে একটা পোস্ট আকারে দিয়ে দেওয়া হবে। সো আমরা সব জায়গাতেই নোটিফিকেশনগুলো দিয়ে দিব, যাতে যে কোনো পরিবর্তন, যে কোনো চেঞ্জ আসলে দ্রুততম সময়ের মধ্যে তোমরা সেইটা জেনে যেতে পারো। সো এইভাবে আমরা হচ্ছে তোমাদেরকে সবসময় আপ টু ডেট রাখবো। তো এই প্রথম সপ্তাহটা হচ্ছে ফ্রি ক্লাস হবে, যে কেউ করতে পারবে। তো এই ফ্রি ক্লাসগুলো তোমরা কোথায় করতে পারবে? যেমন এইচএসসি 24 এর যে ব্যাচের যে গ্রুপটা, এই গ্রুপে কিন্তু তোমরা হচ্ছে পাবলিক গ্রুপেই এই ক্লাসগুলো লাইভ ফ্রি পেয়ে যাবে। সো তোমরা ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে পারবে, ক্লাসটা ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারবে, ক্লাসের মধ্যে তুমি লাইভে কমেন্ট করতে পারবে, আমরা ইন্টারেক্ট করব, করে আমরা এই ক্লাসগুলো করব। সো এর মধ্যে যারা যারা অলরেডি এনরোল করে ফেলেছো তাদের জন্য বলি, এই ফ্রি ক্লাসের পিরিয়ডটা তো বটেই, তারপরে আরো 1 সপ্তাহ পর্যন্ত তোমরা আবার একটা রিফান্ড সুবিধাও পাচ্ছ। সো এটার কথাও আগে মেনশন করেছিলাম, তাই এখানে বলে দিলাম। হ্যাঁ বলো। এখানে ভাই হচ্ছে ওরা রুটিন নিয়ে কোশ্চেন করতেছিল যে আসলে আমাদের রুটিনটা কিভাবে হয়, মানে হচ্ছে কয়দিন ক্লাস হয়, কোন দিন কি ক্লাস হয়। তো এই রুটিনটাই যদি আমরা খেয়াল করি, আমাদের আসলে সপ্তাহে 6 দিনই ক্লাস হয়, আর 6 দিন ক্লাস মানে হচ্ছে শুক্রবার বাদে। বাকি দিনগুলোর ক্ষেত্রে এই প্রথম 4 দিন এটা ফিক্সড, যেরকম শনিবার সবসময় ফিজিক্সই হবে, রবিবার ম্যাথ হবে, সোমবার জীববিজ্ঞান, আর মঙ্গলবার রসায়ন। বাকি যে 2টা দিন আছে এটা নিয়ে যদি একটু বুঝাই বলতেন। আচ্ছা, তাহলে দেখো এখানে প্রথমে হচ্ছে ফিজিক্স, ম্যাথ, তারপরে বায়োলজি, কেমিস্ট্রি, এই 4টা ফিক্স থাকবে সব সপ্তাহে। তারপরে বাকি যে 2 দিন রইলো, ওই 2 দিনের কখনো কখনো এই প্রথম 2টা, আবার তারপরের সপ্তাহে পরের 2টা। তার মানে এক সপ্তাহে যদি ফিজিক্স ম্যাথ হয়, আবার আরেক সপ্তাহে হবে হচ্ছে বায়োলজি কেমিস্ট্রি, এই 2টা হচ্ছে এই লাস্টে চলে যাবে। আশা করি বুঝতে পারছো। তার মানে ভাই হচ্ছে এখানে 4 তারিখে ফিজিক্স, 5 তারিখে হচ্ছে ম্যাথ হচ্ছে, তাহলে 11 আর 12 তারিখে যখন যাবে তখন সেটা হচ্ছে জীববিজ্ঞান আর রসায়ন চলে আসবে। এইভাবে চেঞ্জ করে আসবে জিনিসটা। সো প্রথম 4 দিন ফিক্সড, পরের 2 দিন হচ্ছে এখান থেকে প্রথম 2টা পরের 2টা, প্রথম 2টা পরের 2টা, এইভাবে চলতে থাকবে। সো এটা হচ্ছে আমাদের রুটিনটা এইভাবে সাজানো। তারপরে আসি যে কোর্সের মধ্যে কি কি থাকবে। মেইন জিনিস যেটা, সেটা হচ্ছে আমাদের লাইভ ক্লাসগুলো। তার মানে তুমি লাইভে আমাদের সাথে যেই টাইমটুকু কাটাবে, এটাই হচ্ছে একেবারে মোস্ট সিগনিফিক্যান্ট যে টাইমটা, সেই লাইভ ক্লাসটুকু। এখন লাইভ ক্লাসে আমরা তো তোমাদেরকে পড়াবো, তোমরা পড়াগুলো দেখবে, দেখে হচ্ছে নিজের মতো করে নোট নিবে। সো এরপরে আমরা হচ্ছে ডেইলি এক্সামের ব্যবস্থা রেখেছি। ডেইলি এক্সামটা হচ্ছে প্রত্যেকটা লাইভ ক্লাসের সাথে একটা করে ডেইলি এক্সাম রিলেটেড। সো তুমি যেই লাইভ ক্লাসটা যেদিন করবে সেদিন থেকেই তুমি এই ডেইলি এক্সামটা দিতে পারবে। আর কেউ যদি মনে করো যে আচ্ছা ডেইলি এক্সামটা দেওয়ার আগে আমি একটু প্র্যাকটিস করে নিতে চাই, সেই জন্য প্রত্যেকটা লাইভ ক্লাসের এগেইনস্টে আবার একটা করে প্র্যাকটিস এক্সামও আছে। এগুলো হচ্ছে এমসিকিউ। সো তুমি এখানে হচ্ছে এমসিকিউ দিতে পারবে, এটাতেও এমসিকিউ দিতে পারবে, এখানে আবার হচ্ছে তুমি যতবার ইচ্ছা দিতে পারবে, এটা আবার একবার দিতে পারবে এরকম। বা আমরা কখনো কখনো তোমাদের অনুরোধে এই লিমিটটা অনেক সময় রাখিও না, কেউ যদি পরের বার দিতে চাও সেটাও আমরা অ্যালাউ করি। সো তুমি এখানে এমসিকিউ গুলো প্র্যাকটিস করে নিতে পারবে প্রতিটা ক্লাসের জন্যই। আর শুধু লাইভ ক্লাসেই আমরা এখানে কার্যক্রম শেষ করে দিচ্ছি না, কারণ আমরা চাইছি যে তোমাদের এই জিনিসগুলো সুন্দর মতো ক্লিয়ার করে দিতে। কাজেই এটা কিন্তু ভাবার দরকার নেই যে রুটিনে এক্স্যাক্টলি একেবারে ফিক্সড যে ক্লাসগুলো আছে আমরা এক্স্যাক্টলি ততটুকু ক্লাসই নিব, দরকার পড়লেও আর ক্লাস নিব না, এরকম কিন্তু না ব্যাপারটা।
যদি কোনো ক্লাসে বা যদি কোনো চ্যাপ্টারে দরকার পড়ে, যদি আমাদের মনে হয় যে না এখানে তো হচ্ছে পড়াটা পুরোপুরি ক্লিয়ার হলো না, তোমাদের আরো অনেক প্রশ্ন রয়ে গিয়েছে, বা তোমরা যদি রিকোয়েস্ট করো, সেক্ষেত্রে আমরা কিন্তু প্রয়োজন মতো প্রবলেম সলভিং ক্লাস তো বটেই, এক্সট্রা ক্লাসেরও আমরা আয়োজন করব। সো প্রবলেম সলভিং ক্লাস জিনিসটা কি এটা একটু বলি, আর এক্সট্রা ক্লাসের ব্যাপারটা একটু বলি। প্রবলেম সলভিং ক্লাস হচ্ছে আমরা যখন কোনো একটা লাইভ ক্লাস নেই, এই লাইভ ক্লাসের ভিতরেই তো আমরা অনেক কিছু পড়াই, অনেক প্রবলেম দেখাই, প্র্যাকটিস করাই, সবকিছু ঠিক আছে। সো এরপরে আমরা আবার তোমাদেরকে প্রশ্ন করার জন্য বা তোমাদেরকে হচ্ছে প্র্যাকটিস করার জন্য প্রবলেম সেট দেই। সো এই যে এই প্রবলেম সেটগুলো, এগুলো তুমি নিজে প্র্যাকটিস করবে। কিন্তু নিজে প্র্যাকটিস করতে গেলে অনেক সময় হয় কি, অনেক কিছু নিজে থেকে পারা যায় না। অনেকবার ট্রাই করার পরেও যখন কেউ তোমরা পারবে না, তখন একটু হেল্প দরকার হয়। সো সেই হেল্পটুকু করার জন্য ওই লাইভ ক্লাসে যে প্রবলেমগুলো আমরা তোমাদেরকে করতে দিয়েছি, সেগুলোরও কিছু কিছুর সলিউশন নিয়ে এবং এক্সট্রা টপিক নিয়ে আমরা হচ্ছে প্রবলেম সলভিং ক্লাসগুলো অ্যারেঞ্জ করে থাকি। ইভেন তারপরেও যদি জিনিসটা মনে হয় যে না আরো একটু এলাবোরেট করা দরকার, আরো একটু তোমাদেরকে এক্সট্রা জিনিস দেওয়া দরকার, তখন দরকার হলে আমরা এক্সট্রা ক্লাসের আয়োজন করব। মানে একদম ফুল ক্লাস যেটা, সেটাও আমরা এক্সট্রা নেওয়ার চেষ্টা করব। তার মানে এখানে তোমার সিলেবাস শেষ হবে কিনা বা পড়া ঠিক মতো গুছিয়ে শেষ করতে পারবে কিনা, এই চিন্তা কিন্তু তোমাকে করতে হবে না, আমরা সেই ব্যবস্থাটা এখানে রেখে দিয়েছি। আর ফাইনালি রিটেন এক্সাম। রিটেন এক্সামটা দেওয়া গুরুত্বপূর্ণ এই কারণে যে তুমি যখন লিখবে, লিখে লিখে প্র্যাকটিস করবে, তখন টাইমিং থেকে শুরু করে অ্যারেঞ্জমেন্ট, তারপর হচ্ছে কোথায় কি দিতে হবে, কিভাবে লিখতে হবে, ছবিগুলো কোথায় লিখবে, এই সব কিছু একটা প্র্যাকটিসের ব্যাপার আছে না। কারণ এটা প্র্যাকটিস না করলে মেইন পরীক্ষায় গিয়ে তোমার অনেক ধরনের সমস্যা হতে পারে। পারা জিনিস, জানা জিনিস, কিন্তু যে একবার প্র্যাকটিস করেছে আর যে একবার প্র্যাকটিস করেনি, তার মধ্যে কিন্তু পার্থক্য থাকবেই। সো এই জন্য আমরা রিটেন এক্সামটার ব্যবস্থা রেখেছি। সো তোমরা অ্যাপে রিটেন এক্সাম দিতে পারবে। তুমি পরীক্ষার খাতার মতো তোমার খাতায় লিখে ছবি তুলে আপলোড দিবে, সেটা এখান থেকে আমরা দেখে আবার তোমার কাছে ফেরত পাঠিয়ে দিব। সো রিটেন এক্সামের প্র্যাকটিসটাও তোমার এখানে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এখানে ওদের অনেকের কোশ্চেন ছিল লাইভ ক্লাস আসলে কয়টা হবে প্রতি সাবজেক্টে। তো আমাদের তো আসলে ওদের প্রতি সাবজেক্টে ভাইয়া কিন্তু এই জিনিসটা ক্লিয়ার করে দিছে যে প্রত্যেকটা সাবজেক্টে আমাদের হচ্ছে 25টা করে ক্লাস থাকছে, তার মানে টোটাল তোমাদের হচ্ছে 100টা ক্লাস থাকতেছে 4টা সাবজেক্টে। কিন্তু ভাইয়া বলেই দিছে যে এই 100টাই কিন্তু আসলে শেষ না, এখানে ভাই আমাদের প্রয়োজন মতো যেখানে দরকার হবে সেখানে প্রবলেম সলভিং ক্লাস থাকবে রেকর্ডেড। তার সাথে সাথে ভাই কিন্তু এটাও বলছে যে তোমাদের যদি দরকার হয়, এরকম যদি mone হয় যে আমাদের যে আরো একটু তোমাদের এক্সট্রা ক্লাস দেওয়া দরকার, তাহলে সেটাও কিন্তু করার ব্যবস্থা থাকতেছে। তার মানে 100টাই আসলে শেষ না, হ্যাঁ মিনিমাম আমাদের 100টা ক্লাস থাকতেছে। আর এখানে ভাই একটা ব্যাপার হচ্ছে, আসলে কি আমাদের ওই ক্লাসের সংখ্যা আমি 100 জায়গায় 200 দিয়ে দিলাম, এইটা কি আসলে ভালো, নাকি আমরা 100টা ক্লাসের মধ্যে কোয়ালিটি মেইনটেইন করে ক্লাসগুলো দিলাম? এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতেন, কারণ অনেকের কাছে এটা কোশ্চেন। সবসময় আসলে হচ্ছে ক্লাসের কোয়ালিটিটা ম্যাটার করে। কারণ একটা ক্লাসে আমি যদি হচ্ছে ছোট ছোট অংশে ভাগ করে ফেলি, তখন হয় কি আজকে একটা ছোট ক্লাস নিলাম, গ্যাপ দিয়ে আবার আরেকদিন আরেকটা ছোট ক্লাস নিলাম, তখন আগের ক্লাসের জিনিসগুলো অনেক সময় মাথায় থাকে না, কাজেই পরের ক্লাসের পড়াগুলো বুঝতে একটু অসুবিধা হয়, তখন আবার রিক্যাপ করা লাগে। সো এই বারে বারে ব্যাক অ্যান্ড ফোর্থ করতে গিয়ে একটু এফিসিয়েন্সি নষ্ট হয়। আর সত্যিকার অর্থে আমাদের এই ইন্টারের সিলেবাসে এমন কিছু টপিক আছে যেটাতে আমি যদি সত্যি সত্যি একটু ডেপথে যেতে চাই, তোমার সাথে যদি ইন ডেপথ আলোচনা করতে চাই, তোমাকে ডেপথে গিয়ে বুঝাতে চাই, একটু টাইম দিয়ে বুঝাতে হয়। সো এই জন্য আমাদের লাইভ ক্লাসগুলো আসলে এরকম যে আমরা যখন একটা থিওরি তোমাকে পড়াবো, ওই থিওরি রিলেটেড প্র্যাকটিস প্রবলেম কিছু আমরা তখনই তোমাকে করিয়ে দিব। সো ধরো ফিজিক্সে বা ম্যাথে আমরা তোমাকে একটা থিওরি নতুন করে পড়ালাম এখন, তাহলে ওই থিওরি থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা আমরা একটা এক্সাম্পল দিব। ওই রিলেটেড কিরকম প্রশ্ন বোর্ডে এসছে সেটার একটা এক্সাম্পল দেখাবো, করে দিব। আবার হচ্ছে ওইখান থেকে অ্যাডমিশন টেস্টে যদি কোনো প্রবলেম এসে থাকে সেটাও তোমাকে দেখাবো, হয়তো তোমাকে একটু সময় দিব, তুমি নিজে একটু ট্রাই করে দেখো, তখন আবার আমি এখানে লাইভে জিনিসটা করে দিব। সো এই জিনিসগুলো আমরা এইভাবে সাজিয়েছি। সো এই জন্য ক্লাসের ডিউরেশনটা একটু বড় হলে ক্ষতি না, বরং ভালো। আর আমরা এখানে মাঝখানে মাঝখানে ছোট ছোট ব্রেকেরও ব্যবস্থা রেখেছি, যাতে হচ্ছে পুরো ক্লাসটা তোমার কাছে একটু বার্ডেনসাম কিংবা ক্লামজি মনে না হয়। সো এখানে ব্রেকেরও ব্যবস্থা থাকবে এবং ওই টাইমগুলো তোমরা ইউটিলাইজ করতে পারবে যাতে সুন্দর মতো ইফিশিয়েন্টলি তোমরা ক্লাসটা করতে পারো। সো ক্লাসের ইফিশিয়েন্সি অনেক বেশি ম্যাটার করে, ক্লাসের কোয়ালিটি অনেক বেশি ম্যাটার করে। সো এইভাবে আমরা সাজিয়েছি যাতে অ্যাটলিস্ট এই ক্লাসগুলোর মধ্যে তোমার মেইন পার্টটুকু শেষ হয়। তারপরেও তো বলেছি যদি এক্সট্রা কিছু লাগে তখন আমরা হচ্ছে ক্লাস দরকার হলে এক্সটেন্ড করব, এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না।
হ্যাঁ, তাহলে যে বললেন যে এই লাইভ ক্লাসের মধ্যে আসলে অনেক কিছু ওরা পাচ্ছে, তার মানে ওর কি আসলে বোর্ড এক্সামের সাথে সাথে বাকি যে পার্টগুলো, মানে ওদের ক্ষেত্রে যে জিনিসটা হয় অ্যাডমিশন, মানে স্বাভাবিকভাবে ফার্স্ট ইয়ার শেষ হয়ে গেছে, 1 বছর পরেই হচ্ছে অ্যাডমিশন দিবে, তো এই রিলেটেড আমাদের আসলে যে জিনিসগুলো আছে সেটা যদি একটু ডেসক্রাইব করতে। এটাও এখানে আমি দিয়ে রেখেছি, দেখো যে কোর্সে যে জিনিসগুলো থাকছে তার মধ্যে মানে অ্যাপার্ট ফ্রম থিওরি পড়ানো, আমি এখানে কি কি দেখতে পাচ্ছি দেখো। বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্ন সলভ। বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্ন মানে হচ্ছে বোর্ডে অলরেডি আসছে কিংবা আসতে পারে এই ধরনের যে প্রশ্নগুলো, সেগুলোর অনেক প্রশ্ন আমরা এখানে সলভ করে দিব। আমরা কিন্তু হচ্ছে মানে প্র্যাকটিসের প্রতি খুবই গুরুত্ব দিচ্ছি, ক্লাসেও আমরা ইনাফ প্র্যাকটিস করাবো, প্লাস এরপরে তোমাদের করার জন্যও ইনাফ প্রবলেম আমরা তোমাদের হাতে তুলে দিব। তার মানে ভাই হচ্ছে সিকিউ এমসিকিউ দুইটাই হচ্ছে আমরা প্রবলেম সেট হিসেবে ওদের দিয়ে দিচ্ছি, রাইট? সিকিউ এমসিকিউ দুইটাই আর কি। এমসিকিউটা হচ্ছে ওরা প্র্যাকটিস এক্সাম এবং ডেইলি এক্সাম হিসেবে দিয়ে প্র্যাকটিস করতে পারবে, আর সিকিউটা হচ্ছে আমরা দেখাবো প্লাস ওদের পরীক্ষাও নিব, এইভাবে জিনিসটা করব। আর ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা ভার্সিটি অ্যাডমিশন স্ট্যান্ডার্ড যে প্রশ্ন, তার মানে যেই টপিক আমরা এখন পড়াচ্ছি সেই টপিক থেকে যেই প্রশ্নগুলো অ্যাডমিশন টেস্টে এসছে, মানে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল কিংবা ভার্সিটি যে কোনো জায়গাতেই, সেই প্রশ্নগুলো আমরা ওদেরকে দেখাচ্ছি, সলভ করিয়ে দিচ্ছি। তার পাশাপাশি আসতে পারে এমন পটেনশিয়াল প্রশ্ন আমরা ওদের সামনে তুলে ধরছি। ইভেন কিছু কিছু প্রশ্ন আমরা বিদেশি যেসব স্বনামধন্য বই কিংবা অ্যাডমিশন টেস্টের যে প্রশ্ন, এখান থেকেও আমরা এনে লাইভ ক্লাসে দিয়ে দিচ্ছি, আবার প্রবলেম সেটেও সেগুলো থাকছে। টু নেম এ ফিউ, যেমন হচ্ছে আমি যেহেতু ফিজিক্স নিচ্ছি, ফিজিক্সে আমরা হচ্ছে বিদেশি বই কোনগুলো ইউজ করছি, যেসব পপুলার বইগুলো আছে, হ্যালিডে রেজনিক আছে, তারপর হচ্ছে ডিসি পান্ডে কিংবা হচ্ছে এইচসি ভার্মা আছে, বা ইউনিভার্সিটি ফিজিক্স আছে, এই বইগুলো তো থাকছেই। তার পাশাপাশি এই যে আইআইটির যে অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলো, এখানে খুব সুন্দর সুন্দর প্রবলেম থাকে, তোমাদের টপিকের সাথে রিলিভেন্ট কিংবা তোমাদের বইয়ের সাথে মিল আছে, সিলেবাসের সাথে মিল আছে, এই ধরনের জিনিসগুলো আমরা এইখানে কালেকশন আকারে দিয়ে দিচ্ছি এবং ক্লাসের মধ্যে সলভ করিয়ে দিচ্ছি। সো তুমি কোনো কিছু একেবারে মিস করে ফেলবে এই চান্সটা আসলে খুবই কম। সো এই জন্য এইভাবে জিনিসটা আমাদের সাজানো। হ্যাঁ, তাহলে হচ্ছে এটা তো গেল হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের ক্ষেত্রে। তো বায়োলজির ক্ষেত্রে যদি আমি আসলে বলি, আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিদেশি স্বনামধন্য বই বা অ্যাডমিশন টেস্টের প্রশ্ন আসলে সলভ করা লাগতেছে না, মানে তুমি ভার্সিটি বলো অথবা মেডিকেলের টার্গেট যদি হয় তোমার, সেই ক্ষেত্রেও। তো আমরা সেই ক্ষেত্রে যা করতেছি, আমরা অন্যান্য রাইটারের মানে মূল বইতে আমরা একটা পড়ি, তার সাথে সাথে মেডিকেলে যদি ভালো রেজাল্ট করতে হয় তাহলে দেখা যায় যে আমাদের অন্যান্য রাইটারের বইয়ের ইনফোগুলো লাগে। তো আমরা সেক্ষেত্রে অন্যান্য রাইটারের বইয়ের ইনফো থেকেও পড়াই দিচ্ছি, বা হচ্ছে আমাদের মেডিকেলের ক্ষেত্রে তো আমরা দাগানো বইয়ের পিডিএফ দিয়েই দিচ্ছি ওদের। তো আমরা লাইভ ক্লাস পাচ্ছ, সেখানে তো ক্লাসের ক্ষেত্রে ভাইয়ারা আমরা যারা অ্যানোটেট করবো, যা যা লিখবো, সেটা তো হচ্ছে ক্লাস নোটের পিডিএফ পাচ্ছেই ওরা। তার সাথে কিন্তু হচ্ছে বায়োলজিতে ওরা একবারে সিকিউ এমসিকিউ দিয়ে দাগানো, মানে হচ্ছে কোনটা সিকিউর জন্য লাগবে, কোন চিত্রটা পরীক্ষার জন্য লাগবে তোমার বোর্ড পরীক্ষার জন্য, কোনটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য লাগবে বা বোর্ডের জন্য লাগবে, সেটা কিন্তু আমরা দাগানো বইয়ের পিডিএফ হিসেবে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বায়োলজিতে কিন্তু এটা একেবারে এক্সক্লুসিভ, মানে তুমি এখন থেকেই দাগানো বইটা পাচ্ছ। বাংলাদেশে যদি তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টের কথা বলো, এখানে কিন্তু মেইন বইয়ের উপরে কিচ্ছু নাই। তোমাকে মেইন বইগুলোই খুব ভালোভাবে পড়তে হবে, খুব ভালোভাবে ফলো করতে হবে। এবং তোমাদের সিফাত ভাইয়া যে জিনিসটা মেনশন করলো যে অনেক সময় ডিফারেন্ট বই থেকে কিন্তু প্রশ্ন এক জায়গায় চলে আসে। সো তুমি যে একটা বই ফলো করছো, ধরা যাক আমরা হচ্ছে প্রাণীবিজ্ঞানের জন্য আমরা গাজী আজমল স্যারের বইটা পড়লাম বা মেইন বই হিসেবে এটাকে ফলো করলাম, কিন্তু আরও যেসব রাইটারের বই আছে সেখান থেকেও তো কোনো প্রশ্ন আসতে পারে। সো সেই কালেকশনগুলোও কিন্তু আমরা তোমাদেরকে এখন দিয়ে দিব। প্লাস মেইন যে বইটা আমরা ফলো করতে বলছি, ওই বইয়ের দাগানো পিডিএফ ভার্সন তুমি পেয়ে যাচ্ছ। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যারা মানে মেডিকেলের জন্য প্রিপারেশন নিতে চাও তাদের এখন থেকেই আসলে এই অভ্যাসটা গড়ে তোলা উচিত। সো যে যত আগে থেকে এই অভ্যাসটা গড়ে তুলবে তার সাফল্যের চান্স তো ডেফিনেটলি বেশি। সো এই জন্য আমরা একদম আগে থেকেই এটা অ্যাড্রেস করছি। তার মানে আমি যদি একটু সাম আপ করি, আমরা এইচএসসির জন্য ফুল প্রিপারেশন নেওয়ার জন্য বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্নে একদমই কোনো ছাড় দিব না, কিন্তু যেহেতু একই বই এবং একই টপিক থেকে অ্যাডমিশন টেস্টেরও প্রশ্ন আসবে, সেক্ষেত্রে আমরা এই অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলো যেগুলো রিলিভেন্ট সেগুলো এখনই তোমাদেরকে একটু দেখিয়ে দিব। তাতে তোমার একটা ভালো আইডিয়াও হয়ে যাবে, তুমি অ্যাডমিশনের দৌড়েও খানিকটা এগিয়ে থাকবে, কিন্তু কিছু কিছু জায়গায় তুমি একটু বাড়তি সুবিধা পাবে। সেটা কোথায় একটু বলি। তুমি যদি গত কয়েক বছরের এইচএসসি পরীক্ষার প্রশ্ন একটু দেখো, একটু ঘাটাঘাটি করো, তাহলে দেখবে গত কয়েক বছরে এইচএসসি পরীক্ষাতেই অ্যাডমিশন স্ট্যান্ডার্ড অনেক প্রশ্ন, যেগুলোকে আগে আমরা বোর্ড স্ট্যান্ডার্ড ভাবতাম না, অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ভাবতাম, এরকম কিছু প্রশ্ন অলরেডি পরীক্ষায় চলে এসছে।
বিশেষ করে এই বছর তুমি ফিজিক্সের কোশ্চেন দেখো, গত বছর ফিজিক্সের কোশ্চেন দেখো, বায়োলজির কোশ্চেনটা এবার দেখো। সো এই সব জায়গা দেখলে তুমি আইডিয়া পাবে কেন আমরা আসলে এখন থেকেই একটু অ্যাডমিশনের দৌড়ে এগিয়ে থাকার চেষ্টা করব। বিকজ ওইখান থেকে অনেক প্রশ্ন এখন কিসে চলে আসছে, এইচএসসি পরীক্ষায় চলে আসছে। সো এই জন্য এই প্র্যাকটিসটা আসলে জরুরি। তো আশা করি এই পার্টটুকু আমরা ক্লিয়ার করতে পেরেছি যে আমরা কি কি জিনিস করব। বলো। ওদের কোশ্চেন ছিল যেরকম এই যে লাইভ ক্লাসগুলো হয়ে যাচ্ছে, যদি কেউ লাইভ ক্লাস না করতে পারে তাহলে রেকর্ডেড থাকবে কিনা? অবশ্যই অবশ্যই লাইভ ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, এবং কতদিন পর্যন্ত তুমি এটার অ্যাক্সেস পাবে? একেবারে তোমার এইচএসসি পরীক্ষার পর পর্যন্ত তুমি এই ক্লাসগুলোর অ্যাক্সেস পাবে। ক্লাসগুলো কোথায় থেকে যাবে? তোমার অ্যাপে তোমার যে অ্যাকাউন্টটা ওখানে ঢুকলে তুমি এই ক্লাসগুলো আবারও করতে পারবে। আর যখন আমরা লাইভ নেই, লাইভের সময় তো আমরা লাইভটা দেখবই, লাইভটা যখন শেষ হয়ে যাবে সেই রেকর্ডেড ভার্সনে তুমি চাইলে তোমার ভিডিওটার কোয়ালিটি এবং স্পিড দুইটাই কন্ট্রোল করে নিজের মতো করে দেখতে পারবে। যদি এমন হয় যে তুমি একবার জোরে একবার স্কিপ করতে চাও, স্কিম থ্রু করতে চাও, তুমি স্পিড বাড়িয়ে দিয়ে দেখো। যদি মনে হয় যে না তুমি জাস্ট ক্লাসের কিছু ইনফো শুনবে, তখন তুমি দরকার হলে কোয়ালিটি কমিয়ে দিয়ে স্পিড বাড়িয়ে দিয়ে দেখতে পারো। সো যেভাবে চাও সেভাবে করতে পারবে। আর ক্লাসে আমরা যখন ক্লাসটা নিব, ক্লাসে যেভাবে আমরা নোট নিচ্ছি, এই পুরো ক্লাস নোটটা অ্যাপের ভিতরে তোমার ক্লাস নোট পিডিএফ হিসেবে থেকে যাবে। তারপর হচ্ছে আমরা যে প্রবলেম সেটগুলো দিচ্ছি সেটাও অ্যাপের মধ্যে থাকবে। একটু পরে আমরা দেখাবো, সিফাত ভাইয়া তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিবে অ্যাপের ভিতরে কোথায় কি আছে। সো এটা নিয়ে আশা করি চিন্তা করতে হবে না। আর ভাই হচ্ছে শুধু কি অ্যাপেই থাকবে এই জিনিসটাই? মানে হচ্ছে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেরকম অ্যাপে বা আইওএস যাদের আছে, তো তারা তাহলে হচ্ছে অ্যাপ ছাড়া কিভাবে করবে? সংখ্যাটা একটু কম, তারপরেও হচ্ছে আমরা সেটা ইগনোর করব না। জিনিসটা হচ্ছে যে অ্যাপে যদি কারো কোনো রিসোর্স পেতে কোনো সমস্যা হয়ও, প্রথম আমাদেরকে হচ্ছে জানাতে হবে, যে যাতে আমরা দ্রুত এটা সলভ করতে পারি। আর যদি সেটা নাও হয়, কোনোভাবে একটু দেরি হয় বা কোনো একটা ঘটনা ঘটলো যার কারণে তুমি এটা অ্যাক্সেস করতে পারছো না, এই জন্য ব্যাকআপ হিসাবে ফেসবুকে তোমাদের ব্যাচের জন্য একটা প্রাইভেট গ্রুপও খোলা হচ্ছে। সেই প্রাইভেট গ্রুপেও তুমি রিসোর্সগুলো একসাথে পেয়ে যাবে। সো তুমি আইদার অ্যাপ থেকে কিংবা প্রাইভেট গ্রুপ থেকে রিসোর্সটা পাবে। বাট আমরা রেকমেন্ড করব যে ফেসবুকে বেশি আনাগোনা না করে তুমি যদি হচ্ছে অ্যাপেই ক্লাসটা করতে পারো তাহলেই সবচেয়ে ভালো হয়। অ্যাপের মধ্যে ক্লাস করবে, প্র্যাকটিস করবে, পরীক্ষা দিবে, রিসোর্সগুলো ওইখান থেকে ইউটিলাইজ করবে, এটা সবচেয়ে ভালো হয়। আর ভাই প্রাইভেট গ্রুপের কথা যে বললেন, এই গ্রুপটা আসলে ওদের আসছে কবে? অনেকেই কোশ্চেন করতেছে যে প্রাইভেট গ্রুপটা কোথায়? আচ্ছা, কালকে যেহেতু তোমাদের ক্লাস হবে, ইনশাআল্লাহ কালকে লাইভ ক্লাসের আগে তোমরা প্রাইভেট গ্রুপের অ্যাক্সেসটা পেয়ে যাবে। তো প্রাইভেট গ্রুপের অ্যাক্সেস কিভাবে পাবে আমি একটু বলে দেই। তোমরা এনরোল করার সময় যেই ফোন নাম্বারটা দিয়েছো, এটা খুবই ইম্পর্টেন্ট। এনরোল করার সময় তোমরা যেই ফোন নাম্বারটা দিয়ে এনরোল করেছো, সেই ফোন নাম্বারে প্রাইভেট গ্রুপের একটা লিংক যাবে। সেই লিংকে তুমি ক্লিক করলে তোমাকে কয়েকটা প্রশ্ন করা হবে, যে তোমার ফোন নাম্বার কত, তোমার রেজিস্ট্রেশন নাম্বার কি। রেজিস্ট্রেশন নাম্বারটা কোথায় পাবে? তুমি যখন এনরোল করেছো তখনই তোমাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়েছে, সেটা তুমি ওয়েবসাইট থেকেও খুঁজে পাবে, তোমার অ্যাপে গেলেও প্রোফাইল থেকে খুঁজে পাবে। একটু পরে আমরা চাইলে দেখিয়ে দিতে পারি। সো সেই রেজিস্ট্রেশন নাম্বারটা চাইবে, এবং তুমি কোন কোর্সে এনরোল করেছো বা তোমার যে বাকি ইনফরমেশন সেগুলো সেখানে চাইতে পারে। সো সবাই সঠিকভাবে ইনফরমেশনগুলো দিবে, উত্তরগুলো সঠিকভাবে দিবে, তাহলে অটোমেটিক্যালি তোমার গ্রুপে রিকোয়েস্টেড যে মানে গ্রুপ যে জয়েনের রিকোয়েস্টটা, ওটা অটো অ্যাপ্রুভ হয়ে যাবে। সো তুমি এখানে অ্যাপ্রুভ করতে, তোমাকে অ্যাপ্রুভ করে দিলে তুমি গ্রুপে অ্যাক্সেস পেয়ে গেলে, সেখান থেকে তুমি সব রিসোর্স পেয়ে যাবে। এটা হচ্ছে প্রাইভেট গ্রুপটা রাখা হয়েছে শুধু রিসোর্সের জন্য। ওইখানে আমাদের লাইভ ক্লাস, তারপরে রেকর্ডেড ক্লাস, কিংবা হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস, তারপর হচ্ছে পিডিএফ ক্লাস নোট, এমসিকিউ কেও আমরা একটা পিডিএফ করে দিয়ে দিচ্ছি, প্রবলেম সেটের পিডিএফ। সো সব রিসোর্স তুমি একসাথে পেয়ে যাবে গোছানো আকারে। সো কোনো সমস্যা হবে না আশা করি। আর অনেকে প্রশ্ন করেছিলে আমরা যে লাইভ ক্লাসগুলো নিব সেগুলো হচ্ছে টপিক ওয়াইজ গোছানো থাকবে কিনা, নাকি এলোমেলো ভাবে থাকবে। যেই সিকোয়েন্সে টপিকগুলো তোমাকে পড়ালে চ্যাপ্টারটা তুমি বেস্ট পসিবল ওয়েতে বুঝতে পারবে, তোমাদের ক্লাসগুলো এক্স্যাক্টলি সেইভাবেই সাজানো। তুমি যদি এই সিকোয়েন্সটা ফলো করো, তোমার কনসেপ্টগুলো ইনশাল্লাহ খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে, তুমি প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে লিখতে পারবে। এইটা একটা কথা। আর আরেকটা হচ্ছে, এখানে আমরা টপিকগুলো এমনভাবে সাজিয়েছি যে যদি কারো কারো মনে এই ডাউট থাকে যে আচ্ছা আমি তো ফার্স্ট ইয়ারে সবকিছু সুন্দর মতো ভাবে শেষ করে আসিনি, আমার ওখানে কিছু কিছু গ্যাপ রয়ে গিয়েছে। এই কোশ্চেনটাই ভাই অনেকগুলো আসছে, এই কোশ্চেনটা অনেকের মনে কিন্তু থাকছে। সো যেই সব টপিকে ফার্স্ট ইয়ারের কোনো জিনিস বা ইনফরমেশন বা থিওরি বা কোনো ফর্মুলা, এই জিনিসগুলো লাগে, যেটা আমরা এখানে সেকেন্ড ইয়ারের পড়াগুলো পড়তে গিয়ে ইউজ করব, সেইটা আমরা ক্লাসের মধ্যেই দেন এন্ড দেয়ার তোমাকে একটু সময় নিয়ে বলে দিয়ে তারপরে ওই টপিকটাতে আসবো।
কাজেই এই চিন্তা করতে হবে না যে আমি তো ফার্স্ট ইয়ারে ঠিকমতো পড়ে আসিনি, আমি সেকেন্ড ইয়ারের ক্লাসগুলো বুঝবো কিনা। সেই দায়িত্বটা ইনশাল্লাহ আমরা নিয়ে নিচ্ছি। সো তোমার কাজ হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাসটা করা, খাতা কলম ক্যালকুলেটর নিয়ে ক্লাসটা করতে বসা, প্রস্তুত হয়ে বসা, যাতে তুমি আসলেই ক্লাস থেকে প্রয়োজনীয় উপকারটুকু আদায় করে নিতে পারো। এই দায়িত্বটুকু কিন্তু তোমার। আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব প্রত্যেকটা টপিক একদম সুন্দর করে বুঝিয়ে দিতে। এই যে আমরা বলি যে বেসিক টু অ্যাডভান্স, বেসিক টু অ্যাডভান্স কথাটার মানে কি? মানে হচ্ছে প্রি রিকুইজিট যদি কোনো কিছু থেকে থাকে যেটা এই টপিকটা বোঝার জন্য দরকার, সেই ইনফরমেশনটাও আমি তোমাকে দিব। এইখানে একটা সূত্র বোঝার জন্য যে প্রবলেম সেটগুলো করা দরকার, যে প্র্যাকটিসগুলো করা দরকার, সেগুলো তো আমরা দিচ্ছি, বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্নও দিচ্ছি। এরপর অ্যাডভান্সড যেগুলো, অর্থাৎ অ্যাডমিশন স্ট্যান্ডার্ড কিংবা বাইরের দেশের অ্যাডমিশনের যে প্রশ্ন, সেটা আইআইটি হতে পারে, এমআইটি হতে পারে, সেগুলোর প্রশ্ন আমরা তোমাকে এখানে সলভ করে দিচ্ছি, যাতে এখানে তোমার একটা আলাদা পার্সপেক্টিভ তৈরি হয়ে যায়। ও আচ্ছা, এখান থেকে তো তাহলে এইভাবেও প্রশ্ন করা যায়, বা এখান থেকে ওইভাবেও কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসতে পারে, যাতে তুমি এই ক্যাপাবিলিটিটা অর্জন করো। সেই জন্য হচ্ছে আমরা এই জিনিসটা রেখেছি। সো এখানে এই যে আমরা প্র্যাকটিসের প্রতি বারবার গুরুত্ব দিচ্ছি, এটা কেন? এখানে তোমাদের একটা এক্সাম্পল দিই। দেখো আমার সামনে এই যে এখানে দুইটা স্ক্রু আছে, এই যে দুইটা স্ক্রু, এই দুইটা অ্যাপারেন্টলি দেখতে কেমন? একই রকম। সো অনেক সময় আমাদের অনেক প্রবলেম থাকে না, অনেক ম্যাথ থাকে যে দেখতে একই রকম। তো আমি এই প্রবলেমটা একটু দেখাই। ধরো এটা তোমাদের সিফাত ভাইয়ের হাতে তুলে দিলাম। সিফাত, তুমি হচ্ছে এই স্ক্রুটাকে, এই নাটটাকে, এটাকে হচ্ছে ক্লকওয়াইজ ঘোরাও। আচ্ছা ভাই, এইভাবে হচ্ছে আমি এই প্যাটার্নে ঘোরাচ্ছি। হ্যাঁ, এটাই ক্লকওয়াইজ, তাহলে ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, তাহলে এটা উপরের দিকে উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছো? সিফাত ভাই এটাকে ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, এটা উপরের দিকে উঠে যাচ্ছে। এখন তোমার হাতে আমি এইটা দিলাম, এটা ধরো, এইটাকেও সেম জিনিসই মনে হচ্ছে, দেখে অ্যাপারেন্টলি সেম জিনিসই মনে হচ্ছে। এইটাকেও তুমি ক্লকওয়াইজ ঘোরাও, দেখো কি হয়। এটা তো নিচে চলে যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু নিচে চলে যাচ্ছে। একই প্যাটার্নে আমি ঘোরালাম। দুইটাতে ঘোরানোর প্যাটার্ন একই ছিল, বাট একটা উপরে আর একটা নিচে। আমি আবার একটু দেখাই, দুইটাকে আগে মাঝামাঝি এনে নেই, এক জায়গায় এনে নেই। দেখো এটাকে আমি ক্লকওয়াইজ ঘোরালে কি হয়? এই যে ক্লকওয়াইজ একটা ঘোরানো দিচ্ছি, দেখো এটা হচ্ছে উপরে উঠে যায়। আর এইটাকে আমি ক্লকওয়াইজ ঘোরালে দেখো কি হয়? নিচে নেমে যাচ্ছে, তাই না? একবার ঘুরিয়ে দিয়েছি, যে ক্লকওয়াইজ ঘোরালে নিচে নেমে যাচ্ছে। সো অ্যাপারেন্টলি এই দুইটা দেখতে একরকম মনে হলেও আসলে একরকম না, এই দুইটা কিন্তু ডিফারেন্ট। সো আমরা যখন একটা প্রবলেম সলভ করি, সো অনেক সময় মনে হয় যে আচ্ছা এই প্রবলেমটা তো এটার মতোই দেখতে, আচ্ছা ঠিক আছে, এটা আমার সলভ করার দরকার নাই, এটা আমি আসলে পারবো। এই যে ওভার কনফিডেন্সে ভুগলাম, তার কারণে পরীক্ষায় আসলেই যখন এরকম একটা প্রবলেম আসে যেখানে জিনিসটা একটু টুইস্ট করে দেওয়া, একটু চেঞ্জ করে দেওয়া, সেখানে আমি আর তখন হচ্ছে উত্তর দিতে পারি না, আটকে যাই, ঘাবড়ে যাই। আর পরীক্ষার হলে ঘাবড়ে যাওয়া মানে শেষ, তখন আর এখান থেকে রিকভার করা খুব ডিফিকাল্ট হয়। সো এই জন্য আমরা প্র্যাকটিসের প্রতি গুরুত্ব দিব, আসলেই হাতে কলমে জিনিসটা করে দেখব, যাতে পরীক্ষার হলে এই ধরনের প্রবলেমে আমি না পড়ি। সো আশা করি বুঝতে পেরেছো যে কেন আমরা প্র্যাকটিসের প্রতি এত বেশি গুরুত্ব দিচ্ছি। সো এই জিনিসটা আমরা বললাম যে তোমাদের বোঝার সুবিধার জন্য, যে কিভাবে আমরা এক একটা ক্লাস কন্ডাক্ট করব। এরপরে দেখো প্রত্যেকটা ক্লাস লাইভ হবে, এটা বলেছি। ক্লাসে থাকবে প্রচুর অ্যানিমেশন, সিমুলেশন এবং হাতে কলমে উদাহরণ। সো এইখান থেকে তোমাকে অ্যাডমিশনের পথে একটা পূর্ণাঙ্গ দিক নির্দেশনা যাতে আমরা দিতে পারি। অ্যানিমেশন, সিমুলেশন এবং হাতে কলমে উদাহরণের দরকারটা কি? প্র্যাকটিসের গুরুত্ব তো আমি বুঝিয়েছি। হাতে কলমে উদাহরণের দরকারটা হচ্ছে যে একটা জিনিস শুনে শুনে যতটুকু বোঝা যায়, বা লিখে লিখে যতটুকু বোঝা যায়, একদম চোখের সামনে করে দিলে তার চেয়ে ভালো বোঝা যায়, এবং না বলা অনেক কিছুও তখন সেখান থেকে উত্তর দেওয়া যায়। অ্যানিমেশন, সিমুলেশনের গুরুত্ব কি? কিছু কিছু জিনিস আছে যেগুলো স্ট্যাটিক ছবি দেখে বা শুধু ফর্মুলা দেখে তুমি কখনোই পরিপূর্ণভাবে বুঝবে না, সেখানে অ্যানিমেশনটা দরকার। একটা মুভিং থিং দিয়ে দেখলে তোমার সুবিধা হয়। সিমুলেশনটা কেন দরকার? কিছু কিছু কেসে হাজার হাজার পসিবল সিনারিও হতে পারে। আমি একটা লাইভ ক্লাসে তোমাকে কয়টা দেখাতে পারবো? 5টা 10টাও যদি দেখাই, তারপরে আরো শত শত বাকি থেকে যাবে। আর ভাই অনেক কিছু যদি আমরা হাতে কলমেও দেখাতে যাই, আসলে ওইটা তো সম্ভব না। হ্যাঁ, সেটা আসলে আমরা কিভাবে দেখব? এই সিমুলেশনের মাধ্যমে। যেমন ধরো আমি তোমাদেরকে সেকেন্ড ইয়ারে ওই যে ধরো নিউক্লিয়ার রিঅ্যাক্টর পড়াতে চাই। সো নিউক্লিয়ার রিঅ্যাক্টর আমি তোমাকে বাস্তবেও দেখাতে পারবো না, বা একটা ছবি দিয়েও সেটা এক্সপ্লেইন করা ডিফিকাল্ট। সো সেই রকম কেসে আমি যদি একটা সিমুলেশন ইউজ করি, তুমি নিজে বিভিন্ন সিচুয়েশন ক্রিয়েট করে দেখতে পারবে কোথায় কি হয়। সো এই জায়গায় হচ্ছে সিমুলেশনের গুরুত্বটা। সো এই জন্য সিমুলেশনটা আমরা ইউজ করি বিভিন্ন সিচুয়েশন ক্রিয়েট করে এটাকে এক্সপ্লেইন করার জন্য। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা দেখলাম যে আমাদের ক্লাসগুলোতে কি কি থাকবে, কিভাবে আমরা সাজিয়েছি। সো এবার ফিজিক্সেরটায় আসি। ফিজিক্সে তোমাদের শর্ট সিলেবাসে
তাপগতিবিদ্যা, স্থিরতড়িৎ, চলতড়িৎ, ভৌত আলোক বিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, যেটা কথা একটু আগে বললাম, সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স, এই কয়টা জিনিস আছে। সো এগুলোকে ঘিরে আমরা জিনিসটাকে কিভাবে সাজিয়েছি দেখো। আমরা কালকে শুরু করব তাপগতিবিদ্যা দিয়ে, এবং এই তাপগতিবিদ্যা এখানে একদম আমরা গ্রাউন্ড থেকে শুরু করব, যেই বেসিকগুলো দরকার সেগুলো দিয়ে দিয়ে শুরু করব। যেমন উদাহরণ হিসেবে বলা যায়, তাপগতিবিদ্যায় যে জিনিসগুলো আমরা পড়ব সেগুলো পড়ার জন্য ফার্স্ট ইয়ারের একেবারে লাস্টের একটা চ্যাপ্টার, আদর্শ গ্যাসের যে চ্যাপ্টারটা, সেইখান থেকে কিছু কিছু ইনফরমেশন দরকার হয়। রিলিভেন্ট জায়গায় ওই ইনফরমেশনগুলো আমি তাপগতিবিদ্যা পড়ানোর সময় মাঝখানে দিয়ে দিব, যাতে কারোই বুঝতে অসুবিধা না হয়। সো কেউ একেবারে জিরো প্রিপারেশন নিয়েও যদি কালকের ক্লাসটা করতে বসো, ইনশাল্লাহ তোমরা পুরো ক্লাসটা শেষ করে বুঝে কমপ্লিট করার ক্যাপাবিলিটি রাখবে, এটা আমি তোমাদেরকে এনশিওর করতে চাচ্ছি। কিন্তু একটাই শর্ত, তোমাকে মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে, সুন্দর মতো নোট নেওয়ার চেষ্টা করতে হবে, সিনসিয়ার থাকতে হবে। আমি আমার দিক থেকে চেষ্টা করব, বাট তুমি যদি সিনসিয়ার না থাকো তাহলে কিন্তু বোথ এন্ডস মিট হবে না এবং সিস্টেমটা কিন্তু কাজ করবে না। ঠিক একইভাবে স্থিরতড়িতে যখন যাব, আমরা প্রচুর এক্সপেরিমেন্ট করব, প্রচুর এক্সাম্পল করব, প্র্যাকটিস করব। চলতড়িতে তো কথাই নেই। চলতড়িতে আসলে তাপগতিবিদ্যা এবং চলতড়িৎ দুইটাতেই কিন্তু টপিকের সংখ্যা অনেক, ছোট 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 অনেক টপিক। সো এই এতগুলো টপিক তুমি কিভাবে গুছিয়ে মনে রাখবে, কিভাবে জিনিসটা হচ্ছে গুছিয়ে তোমার মাথায় রাখবে, কখন ফর্মুলাগুলো কি আসবে না আসবে এগুলো ঠিকঠাক মতো করতে পারবে, এই সবকিছু আমরা তোমাকে বলে দিব। এই যে পড়াগুলো আমি পড়াবো, এর মধ্যে দেখো ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস আছে। একটা হচ্ছে রিটেনশন, আর আরেকটা হচ্ছে এই যে প্রত্যেকটা জিনিসের যে সামারিগুলো বা মানে পুরোটা একবারে গুছিয়ে মনে রাখার জন্য যে রিভিশন গুলো, এইটা। সো এই দুইটা, রিটেনশন আর রিভিশন, এই দুইটার উপরে আমরা হচ্ছে আলাদাভাবে জোর দিব। তার কারণ কি, আমি হয়তো কালকে তোমাকে তাপগতিবিদ্যা পড়ালাম, তুমি সুন্দর মতো বুঝলে, 3 সপ্তাহ পরে জিজ্ঞেস করলে অনেক কিছু তুমি ভুলে যাও, তার মানে রিটেনশন কম। সো এই রিটেনশনটা বাড়ানোর কি কি উপায়, কিভাবে তুমি মনে রাখতে পারো? একটা উপায় হচ্ছে রিভিশন, আরেকটা হচ্ছে মেমোরি টেকনিক। সো ক্লাসের মধ্যে আমি যদি তোমাকে সহজে জিনিসটা মনে রাখার বুদ্ধি বলে দেই, অটোমেটিক তোমার রিটেনশন একটু বাড়বে। বাট আমি যদি ফোর্সফুলি তোমাকে অন্য অন্য চ্যাপ্টার পড়াতে গিয়ে তোমাকে একটু রিভিশনের ব্যবস্থা করে দেই, তাহলে কিন্তু তোমার জন্য বিষয়টা আরো ভালো কাজ করবে। হয়তো চলতড়িৎ পড়তে পড়তে তুমি তাপগতিবিদ্যার কিছু কিছু জিনিস ভুলে যাবে, সেই জায়গাতে আমাদের এই রিভিশনের টেকনিকগুলো কাজে লাগবে। ওই সময় আমি গিয়ে তোমাকে আবার এই জিনিসগুলো মনে করিয়ে দিব, এই জিনিসগুলো মনে করিয়ে দিব, যাতে পরীক্ষার আগ পর্যন্ত তোমার পড়াটা মাথায় টাটকা থাকে, তাজা থাকে। সো এইটা আসলে বেশি দরকার। তোমাদেরকে একটা এক্সাম্পল দেই। ধরো যারা সাইকেল চালাতে পারো তারা দেখেছো না যে সাইকেল চালানোর সময় প্রথমে আমরা যখন প্যাডেল দেই তখন হচ্ছে সবচেয়ে জোরে প্যাডেল দিতে হয়, বাট তখনই সাইকেলটা সবচেয়ে আস্তে চলে। কারণ তখন ইনিশিয়ালি আমরা কি করি, ইনিশিয়ালি টর্ক দিয়ে জিনিসটাকে হচ্ছে স্টার্ট করলাম, তখন ইফোর্ট অনেক বেশি দিতে হয়, বাট সাইকেলটা স্লো চলে। এরপর আস্তে আস্তে স্পিড বাড়তে বাড়তে যখন হচ্ছে একটা স্পিডে আমরা পৌঁছে যাই, তখন খুব অল্প প্যাডেল দিলেও কিন্তু আমরা ওই গতিটা মেইনটেইন করতে পারি। বাট এই জায়গায় এসে আমি যদি মনে করি যে আমি তো গতি মেইনটেইন করতে পারছি, ইফোর্ট দেওয়ার দরকার নাই, প্যাডেল দেওয়া বন্ধ করে দিলাম, একটু পরে স্লো ডাউন হয়ে আবার থেমে যাবে। থেমে যদি যায় তখন কিন্তু আমাকে আগের স্পিডে নিতে আবার শুরু থেকেই পরিশ্রম করতে হবে। সো ভুলে যদি আমি যাই, অনেক সময় এমন ভাবে ভুলে যাই দেখে মনে হয় যে এই টপিক তো আমি আগে পড়িই নাই, সো আবার নতুন করে পড়ে মনে রাখতে হয়। ওয়ারেজ আমি যদি পুরোপুরি ভুলে যাওয়ার আগে একটু রিভিশন দিতাম, ওই যে সাইকেল যখন একটা স্পিডে চলে তখন একটু পেডাল দিলেই কিন্তু জিনিসটা মেইনটেইন করা যায়, তাহলে কিন্তু আমার ওই বাড়তি পরিশ্রমটুকু করতে হলো না। বাড়তি পরিশ্রমটা করতে না হলে ওই এনার্জিটা আমি কোথায় ইউজ করতে পারি? আমি অলরেডি যা পারি তার বাইরে নতুন কিছু শিখতে, নতুন কিছু জানতে, এক্সক্লুসিভ প্রবলেম ট্রাই করতে, তখন আমি সেই টাইম এনার্জিটা ইউজ করতে পারি। তাতে আমি কিন্তু আরো অনেক এগিয়ে থাকবো। কারণ আমাদের অনেকের ইচ্ছা আছে আর অনেক বেশি এগিয়ে যাওয়ার, একেবারে গতানুগতিকতার বাইরে আরো সামনে চলে যাওয়ার। সো সেটা কারা পারবে? যারা এইভাবে জিনিসটা মেইনটেইন করবে এবং সবসময় সামনে যাওয়ার জন্য ক্রমাগত চেষ্টা করে যাবে, সে পারবে। সো এটা গেল হচ্ছে ফিজিক্সেরটা। এরপরে আমি এগিয়ে যাচ্ছি কেমিস্ট্রির জন্য। তো কেমিস্ট্রির জন্য আমি ডেকে নিচ্ছি তোমাদের জিম ভাইয়াকে। জিম ভাইয়া এসে এই জিনিসটা বুঝিয়ে দিবে। আমি তাহলে একটু ব্রেকে যাই, এরপর আবার আমি ইনশাআল্লাহ চলে আসবো। হ্যালো ভাইয়া, সবাইকে হ্যালো, আসসালামু আলাইকুম, কি অবস্থা? তো হচ্ছে ভাইয়া আজকে আমরা শুরুতেই হচ্ছে কেমিস্ট্রি নিয়ে একটু কথাবার্তা বলতে চাই। তো কেমিস্ট্রি পুরো যখন আমরা হচ্ছে শর্ট সিলেবাসে যে কয়েকটা চ্যাপ্টার আছে সেই কয়েকটা চ্যাপ্টার নিয়ে হচ্ছে এখানে খুব ক্লোজলি সবকিছু বলা আছে আসলে। তো এখন আমি যদি একটু শুরু থেকে বলে নিই যে কেমিস্ট্রি একটু হচ্ছে মানে পরীক্ষা ওরিয়েন্টেড একটা সাবজেক্ট।
কারণ এখানে অনেক কিছু অ্যাকচুয়ালি একদম পয়েন্ট টু পয়েন্ট যদি ধরে ধরে কাজ না করা হয় তার একটু প্রবলেম আছে। যেমন যদি একদম স্পেসিফিক আমি বলে দিই তাহলে সত্যি কথা হচ্ছে যে আমাদের পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অলমোস্ট কিছু কোয়েশ্চেন চলে আসে। যেমন এই চ্যাপ্টারটা থেকে 2টা কোয়েশ্চেন আসে, পরিমাণগত থেকে 2টা কোয়েশ্চেন আসে, তড়িৎ রসায়ন থেকে 1টা কোয়েশ্চেন আসে, আবার এখানে জৈব যৌগ থেকে 2 থেকে 3টা কোয়েশ্চেন আসে। কিন্তু প্রত্যেকটারই হচ্ছে আমাদের যে 1 এবং 2 মার্কের কোয়েশ্চেনটা আছে সে 1 এবং 2 মার্কের কোয়েশ্চেনগুলো কিন্তু হচ্ছে জৈব যৌগ থেকে আসে। এখন আমি তোমাদেরকে এই ব্যাপারটার দিকে খুব ক্লিয়ারলি কমিউনিকেট করে ফোকাস করতে চাচ্ছি যে কেমিস্ট্রির আমার সময় স্টুডেন্ট যখন ছিলাম তখন থেকে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভাই জৈব যৌগ। এই জন্য অনেকের সময় অনেকেই বলে যে ভাই জৈব যৌগ থাকার কারণে এটা আসলে সেকেন্ড পেপার না, এটা আসলে টোটাল সেকেন্ড প্লাস থার্ড পেপার হয়ে যায়, কারণ এখানে এত কিছু একসাথে আছে। তাহলে এই জৈব যৌগের যে এত বড় প্রবলেমটা এটা আসলে কিভাবে সলভ করতে চাচ্ছি ওই জিনিসটা হচ্ছে তোমাদেরকে একটু এক্সপ্লেন করতে চাই, ঠিক আছে? এখন আমার কথা একটু ক্লিয়ারলি শোনো। যখনই হচ্ছে এই জৈব যৌগটা কেন আমাদের কাছে কঠিন লাগে এটা একটু বুঝতে হবে। কারণটা হইতেছে একটা জৈব যৌগের হাজারিনাক্সের বই যদি তুমি দেখো তুমি দেখবা যে ওই চ্যাপ্টারটার ভিতরে অ্যাটলিস্ট কয়েকশো বিক্রিয়া আছে। এখন তুমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি পড়তে গেলে জিনিসটা কি মনে থাকা সম্ভব? অনেক কঠিন, অনেক কঠিন। তো এই জন্য হচ্ছে আমরা জৈব যৌগটাকে ইজি করার জন্য পুরো চ্যাপ্টারের সবগুলো রিঅ্যাকশনকে জাস্ট 4টা ভাগে ভাগ করব এবং তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করব যে ভাই একটা টাইপটা ঠিক মতো পড়ো, বাকি 100 রিঅ্যাকশন এমনিই হয়ে যাবে। এটা কাইন্ড অফ একটা ফর্মুলার মতো। এক্স্যাক্টলি, প্রত্যেকটা জিনিস একটা ফর্মুলা আন্ডারে যাচ্ছে, ওই ফর্মুলাটা জাস্ট তুমি বুঝে যাও, তারপর তুমি ওইরকম টাইপের সব রিঅ্যাকশন একসাথে করে ফেলো, শেষ। জাস্ট ওই যে ব্যাপারটা যে কেমিস্ট্রিটাকে একটা ম্যাথের মতো ফর্মুলায় নিয়ে আসা, জৈব যৌগটাকে যখন তুমি একবার ম্যাথের মতো ফর্মুলা নিয়ে আসবা না তখন তুমি নিজের বিক্রিয়া নিজেই বানাবা, নিজে ট্রায়াল দিবা, নিজে এরর বের করবা, নিজে আবার সবকিছু করে ফ্রেন্ডদের মধ্যে মজার মজার খেলা তৈরি করে ফেলবা। তখন তোমার কাছে জৈব যৌগ একটা খেলার মতো হয়ে যাবে, টুলস হয়ে যাবে। সো ওই কেমিস্ট্রির এই জৈব যৌগটাকে টুলস এর মতো বানায় ফেলাই হচ্ছে আমাদের মেইন কাজ। এখন সেকেন্ড সমস্যা জৈব যৌগের সেকেন্ড সমস্যা হচ্ছে যে জৈব যৌগ নিয়ে যখন আমরা কাজ করি তখন আমাদের শনাক্তকারী কিছু বিক্রিয়া আছে। এখন শনাক্তকারী বিক্রিয়াগুলো আমাদের সবার জন্য পরীক্ষা আসবেই, মাস্ট। এখন তোমাদের ওই জিনিসগুলো মনে রাখার জন্য আমরা ওইগুলো এক্সপেরিমেন্ট করে করে দেখাবো যতটুকু দেখানো সম্ভব। এবং যদি দেখানো নাও যায় কোনো ক্ষেত্রে, যেটা ভাই আগেও বললেন, তখন আমরা সিমুলেশনে হেল্প নিব যে আচ্ছা কেমন দেখাচ্ছি তো দেখো এই পোর্শনটুকুর ভিতরে, বা নামধারী কোনো বিক্রিয়া মনে রাখতে কি এক্সট্রা কোনো টেকনিক দেওয়া যায় কিনা ওই ব্যাপারটাতে ফোকাস করব। এবং এই জৈব যৌগের মধ্যে আমাদের যখন কোয়েশ্চেন প্যাটার্ন যদি তোমরা ঘাটো তাহলে অ্যালিফেটিক, অ্যারোমেটিক, সমানতা এই কয়েকটা টাইপের মধ্যে অনেক ঘুরে ফিরে কোয়েশ্চেনটা আসে। সো এখানে কেমন টাইপের কোয়েশ্চেন কতটুকু তোমার পড়লে হচ্ছে, কতটুকু প্রশ্ন সলভ করতে লাগবে, কতটুকু তোমার 1 আর 2 মার্কের কোয়েশ্চেনে লাগবে, সেইটুকুর দায়িত্ব কিন্তু আমি নিয়ে নিচ্ছি। সো এই জন্য জৈব যৌগের পুরোটা যেমন আমার দায়িত্ব, ঠিক তেমনি জৈব যৌগ বাদে বাকি যেগুলো আছে সেগুলো ফুল কনসেপ্টটা দেওয়া কিন্তু আমারই দায়িত্ব। এখন বাকি চ্যাপ্টারগুলো ওই যে ভাইয়া যেভাবে দেখালেন যে ফার্স্টে টপিক বুঝাবো, টপিক বোঝানোর সময় বিভিন্ন এক্সপেরিমেন্ট করব, বিভিন্ন জিনিস দেখাবো, মডেলিং দেখাবো, তারপর বোর্ড কোয়েশ্চেন, তারপরে হচ্ছে বিভিন্ন টাইপের হচ্ছে অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন, এবং লাস্টে গিয়ে হচ্ছে আমাদের বিভিন্ন অ্যাডভান্স প্রবলেম দেখিয়ে আমরা ক্লাসটা শেষ করব। এছাড়াও যেটা আমরা বারবার করে বলতেছি, যখন কেমিস্ট্রি নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি, যেহেতু আমাদের এটা মানে প্রথম এইচএসসি ব্যাচ, এইচএসসি 24 ব্যাচে একটা জিনিস যেটা হচ্ছে এইচএসসি তোমরা প্রথম পরীক্ষা দিবে হয়তো, সো এবং তোমাদের মাধ্যমে হয়তো পরবর্তীতে আমরা অ্যাডমিশনে যাব। সো তোমাদের যে কোনো রকম প্রবলেমে হেল্প করতে কিন্তু আমরা সবসময় পাশে থাকবো এবং চেষ্টা করবো যে তোমাদেরকে কিভাবে এইচএসসি তে সবচেয়ে হাইয়েস্ট লেভেল অফ অ্যাচিভমেন্টটা নেওয়া যায়, ওটার জন্য তোমাদের যা যা কিছু লাগবে সবকিছু ইনশাআল্লাহ তোমাদেরকে দিয়ে দেওয়ার একটা সুন্দর প্রচেষ্টা আমরা করব। এখন এটার সাথে হচ্ছে একটা জিনিস ছোট্ট করে অ্যাড করতে চাই যে কেমিস্ট্রি যখন তোমরা এখানে পড়তেছো, আমরা আসলে বিগত 6-7 বছর ধরে আমরা সবাই হচ্ছে পড়াচ্ছি বা কাজ করতেছি। এখন কেমিস্ট্রির মধ্যে একটা বড় সমস্যা যেটা হয় শর্ট সিলেবাসের মধ্যে, যে ভাই একটা চ্যাপ্টারে মানে অন্য সাবজেক্টে যেটা হয় চ্যাপ্টারই বাদ, আমাদের শর্ট সিলেবাসে অসুবিধা হচ্ছে চ্যাপ্টারের একটা অংশে গিয়ে বাদ হয়। তুমি গিয়ে দেখবা যে ওইখানটার ভিতরে একটা পোর্শন গিয়ে বাদ হয়ে গেছে, একটা পোর্শন বাদ হয়েছে, একটা পোর্শন আছে, আবার একটা পোর্শন অনেকখানি অংশ নাই। ঠিক আছে, পরিমাণগত রসায়নের কথাই যদি বলি তাহলে দেখবা চ্যাপ্টারের লাস্টের দিকে গেলে অনেকগুলো অংশ আছে যে অংশগুলো হচ্ছে নাই,
সিলেবাসের মধ্যে কখনো ছিল না। এখন ওই যে অংশটুকু কোটটুক তুমি বাদ দিবা, কোটটুক তুমি রাখবা, ওই জিনিসগুলাও কিন্তু হচ্ছে তোমাদেরকে আমি ক্লিয়ারলি মার্ক করে দিব বা বলে দিব যে ভাই তুমি এখান থেকে যেন স্বতঃস্ফূর্ত হবে এটুকু একটু পড়লেই তোমার যেন মাথা ঠান্ডা থাকে, তুমি যেন কোনো প্যারা না খাও ভাই। ঠিক আছে, তোমার সিলেবাসে তোমার ভালো করতে হলে যা যা করতে হবে, তুমি এখানে আমাদের ক্লাসটা ফলো করবে, বাসায় যা যা বলতেছি তা তা পড়বে, প্র্যাকটিস প্রবলেমটা অনেক বেশি হচ্ছে প্র্যাকটিস করবে এবং এক্সামগুলো নিজে নিজে দিবে, খুব ক্লিয়ারলি দিবে। ইনশাআল্লাহ যদি কমেন্ট করতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমাদের যা যা বাকি কিছু লাগবে ওইগুলো হচ্ছে আমরা তোমাদেরকে দিয়ে একটা সবচেয়ে ভালো আউটপুট আনার একটা চেষ্টা করে ফেলবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফার্স্ট কমিউনিকেশন। এবং সেকেন্ড কমিউনিকেশন আমি যেটা বলতে চাই এবং যেটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে কেমিস্ট্রি অন্যান্য সাবজেক্টের চেয়ে একটু মানে ভয় পাওয়ার কারণটা হচ্ছে যে আমরা অনেক সময় অনেক কিছু দেখতে পাই না। হ্যাঁ, যেমন ধরো আমরা ছোটবেলা থেকে অরবিটাল পড়ে আসছি, তাহলে এখন ওই অরবিটালটা যখন পড়ে আসছি তখন আমরা কি ছোটবেলা থেকে জিনিসটা দেখছি? দেখি নাই। কিন্তু যখনই হচ্ছে আমি জিনিসটাকে একদম ক্লিয়ারলি তোমাদের সামনে এইভাবে তুলে ধরতেছি যে ধরো এই জিনিসটা এরকম ভাবে আছে, 25 এর জন্য হচ্ছে করা হয়েছিল তোমাদের ছোট ভাইদের জন্য, তখন এটা করা আছে। তো এখানে হচ্ছে ডিজেড স্কোয়ার আমরা কখনো চোখে দেখি নাই, এখন ডিজেড স্কোয়ারটা এখানে আছে, দেখো একদম ক্লিয়ারলি তোমরা এখন দেখতে পাচ্ছ না ডিজেড স্কোয়ারটা এরকম। বা তোমরা লোবের নাম শুনছো কিনা, তখন আমি জিনিসটাকে একদম সুন্দর করে ভাই ভেঙে ফেলবো যে ভাই এখানে হাইয়েস্ট পয়েন্টে থাকে, এখানে হচ্ছে এটা লোব এবং এখানে থাকার পসিবিলিটি 0, সো এটা হচ্ছে আমার নোডাল পয়েন্ট। সহজ কথা, ঠিক আছে, দেখো কত ইজিলি হয়ে গেল। বা এখন যদি তুমি জাস্ট সিম্পলি এই জিনিসটাকে বাদ দিয়ে জাস্ট এইটুকুকে তুমি যদি ধরে রাখো তাহলে কি এটা একটা পি অরবিটালের মতো কাজ করলো না? সো এখন এই জিনিসগুলোকে ক্লিয়ারলি তুমি যখন চোখের সামনে দেখবে তখন কিন্তু তোমার মাথায় এমনিই থাকবে, বা তুমি যখন এই জিনিসগুলোকে একদম ক্লিয়ারলি ভিজুয়ালাইজ করতে পারবে তখন বারবার তোমার কষ্ট করতে হবে না। সো ওই জিনিসটাকে তোমাদের কাছে ক্লিয়ারলি আমি আনতে চাচ্ছি, কিন্তু এটার জন্য তোমাদের অনেক হেল্প লাগবে এবং অনেক ধৈর্য লাগবে। মানে আমরা যদি হচ্ছে একটু ক্লিয়ারলি বলি, বিশেষ করে আমারটাই আসলে, কারণ হচ্ছে আমরা হচ্ছে ক্লাসের কোয়ালিটিটাই বেশি বিলিভ করি। সো ক্লাসের কোয়ালিটি যা প্রমিস করতেছি ওটা রাখতে এবার ক্লাস যতক্ষণ ইচ্ছা এটা কোনো ম্যাটার না, কিংবা যতগুলো এক্স্যাক্টলি কতগুলো ইচ্ছা ওটা কোনো ম্যাটারই করতেছে না। ম্যাটার শুরু করতেছে যে আমি যা দিতে চাই তা দিতে পারতেছি কিনা, তোমরা যা চাচ্ছ তোমরা তা পাচ্ছ কিনা। এই কোয়ালিটি ইনশিওর করতে যা যা করা দরকার আমরা তাই করবো। এবার তোমাদের ছোট ভাইদের ক্লাসে তোমরা রিভিউ নিয়ে দেখতে পারো যে আমরা অলমোস্ট আমার ক্লাস সবগুলো 3 ঘন্টা 3.5 ঘন্টার উপরেই চলে যায়। ঠিক আছে, মানে পড়ানো শুরু করে পড়াইতে থাকি, কথা বলতে থাকি, আড্ডা দিতে থাকি এবং এভাবে চলতে থাকে। সো একটা সুন্দর করে হচ্ছে ক্লাস করার জন্য আমরা পুরো স্কেডিউলটা সাজাইছি এবং এছাড়াও হইতেছে আমরা চেষ্টা করব তোমাদের হচ্ছে এই জায়গাটা বিশেষ করে জৈব যৌগের মধ্যে যেহেতু আমাদের একদম প্রবলেম ওরিয়েন্টেড ব্যাপারটা যায়, এই জন্য এই প্রবলেম ওরিয়েন্টেডের জন্য কি টাইপের প্রবলেম তোমরা ফেস করো ওইটার জন্য আমি একটা এক্সট্রা ক্লাসও আরো দিব, বা দরকার হলে রেকর্ড করে আরো ক্লাসও দিব, যেন ক্লিয়ারলি তোমরা সবকিছু বুঝো। এখন এইটুকুর বাইরে হচ্ছে আমরা যখন কাজ করতে চাচ্ছি, তোমাদের যদি আরো কিছু লাগে ওই জিনিসগুলো আমরা পরবর্তীতে রেকর্ড প্রি রেকর্ডে অন্য কিছু করে দিতেও পারি, ওটা হচ্ছে তোমাদের প্রয়োজন বুঝে। ঠিক আছে, সো এই হচ্ছে আর কি কেমিস্ট্রি ফুল ব্যাপারটা। সো এখানটার মধ্যে কোনো কোয়েশ্চেন কি আছে? হ্যাঁ, এখানে অনেকে ওই যে ওই প্রশ্নটা করেছে যে কেমিস্ট্রি কেউ যদি ফার্স্ট ইয়ারে ফাঁকি দিয়ে থাকে, বা এটা আসলে সব সাবজেক্টের জন্যই, যে অনেকের যদি গ্যাপ থেকে থাকে তাহলে কি হবে। এটার একটা উত্তর আমি দিয়েছি যে এখানে প্রিরিকুইজিট যেগুলো সেগুলো আমরা ক্লাসের মধ্যেই দিয়ে দিব। আর ক্লাসের ডিউরেশনের চেয়েও ক্লাসের কোয়ালিটি কিন্তু বেশি ম্যাটার করে। কোনো ক্লাসে আমি যদি হচ্ছে 1 ঘন্টায় পুরো জিনিসটা গুছিয়ে তোমাকে উপস্থাপন করতে পারি, সেটাও যেমন ভালো, তোমার টাইমটা কম লাগলো, তেমনি কোনো ক্লাসে যদি ডিপে যেতে আমার যদি 2 ঘন্টা বা 3 ঘন্টা লাগেও, দ্যাটস নট এ ব্যাড থিং। কারণ সবসময় তুমি যে সবকিছু একই রকম ভাবে করতে পারবে সেটাও কিন্তু না। মানে এক একটা ক্লাসকে একেবারে বেশি স্ট্রাকচার্ড করে ফেললে যেটা হয়, তোমাদের সাথে ইন্টারাকশনের মাধ্যমে তোমাদের প্রবলেমগুলো সলভ করা তখন ডিফিকাল্ট হয়ে যায়। সো একেবারে খুব রিজিড স্ট্রাকচারের মধ্যে না গিয়ে আমরা একটু ফ্লেক্সিবল রাখবো, এই কারণে যাতে হচ্ছে তোমার প্রবলেমটা তোমার নিড অনুযায়ী আমরা পুরোপুরিভাবে সলভ করে দেওয়ার জন্য একটা চেষ্টা নিতে পারি। বাট এখানে আমি আবারও বলছি বারে বারে, আমাদের দিক থেকে আমরা যত যাই কিছু করি না কেন, এই প্রচেষ্টাটা সফল হবে না যদি না তুমি নিজে থেকে উদ্যোগী হয়ে নিজে থেকে একটা ভালো নিয়ত করে ক্লাসটাতে না ঢুকো যে আজকে আমি ইনশাল্লাহ ক্লাসটা সুন্দর মতো বুঝে ছাড়বো, ক্লাসটার নোটগুলো আমি সুন্দর মতো করব। ক্লাসের মধ্যে অনেক সময় অনেক কিছু সত্যি সত্যি যে মিসিং থেকে যায়, কিছু কিছু জিনিস হচ্ছে ক্লিয়ার হয় না, বোঝা যায় না, সবাই একই কথা বললে একরকম করে বুঝে না। সো তার জন্য কিন্তু আমাদের আবার কিউএনএ সেকশনও থাকবে। ক্লাসের মধ্যে আমরা লাইভ কমেন্টে রেসপন্স যেমন দিব, তেমনি পরে সুচিন্তিতভাবে গুছিয়ে কিউএনএ সেকশনে আমরা প্রশ্ন করব, যাতে আমাদের টিচাররা দেখে সময় নিয়ে সুন্দরভাবে উত্তর দিয়ে তোমার প্রবলেমটা পুরোপুরিভাবে সলভ করতে পারে। সো এই দাবিটুকু তোমাদের কাছে থাকলো, তোমরা সুন্দর মতো গুছিয়ে আমাদের কাছে প্রবলেমগুলো পাঠালে আমরা সেগুলো উত্তর দিতে পারবো।
যেমন একটা এক্সাম্পল বলি, ধরো গ্রুপের মধ্যে তুমি কোনো একটা প্রবলেম পোস্ট করলে, শুধু প্রশ্নটার ছবি দিয়ে লিখলে যে ভাইয়া পারি না, সলভ করে দেন। সো এই অ্যাপ্রোচটার চেয়ে দেখো এই অ্যাপ্রোচটা বেটার কিনা, যে আমরা একটা প্রশ্ন পারলাম না, কিভাবে পারলাম না, ট্রাই করে পারলাম না, শুধু দেখে কি আমি বুঝতে পারবো যে পারলাম কি পারলাম না, ট্রাই করলাম পারলাম না, সেই ট্রাই করার প্রসেসটা সহ যদি আমি একটা ছবি দেই যে আচ্ছা ভাইয়া আমি প্রবলেমটা এইভাবে করার চেষ্টা করেছি কিন্তু আমি পারিনি, তখন তোমার খাতাটা দেখে আমি কিন্তু বুঝে যাব যে তোমার থট প্রসেসে কোন জায়গায় প্রবলেম। কারণ আমি শুধু এই প্রশ্নটার উত্তর বলে দিলে তুমি শুধু এই প্রশ্নটারই উত্তর জানবে, বাট আমি যদি তোমার থট প্রসেসটা দেখি, সেই থট প্রসেসের মধ্যে প্রবলেমটা যদি আমি সলভ করে দেই, তখন কিন্তু তুমি এই ধরনের হাজারটা প্রবলেম নিজেই সলভ করতে পারবে। সো এই মাইনর ইমপ্রুভমেন্টগুলো কিন্তু একটা আরেকটার উপরে স্ট্যাক আপ করতে থাকবে। সো এইভাবে কিন্তু তোমার ক্যাপাবিলিটি বাড়বে, তোমার হচ্ছে এফিসিয়েন্সি বাড়বে, আর এটাই আমরা চাই। সো এইভাবে আমরা হচ্ছে জিনিসগুলো করার চেষ্টা করব। অনেকে জিজ্ঞেস করেছো যে ফ্রি ক্লাসগুলো কোথায় হবে। ফ্রি ক্লাসগুলো অ্যাপের ভিতরেও হবে, আবার আমাদের যে ফেসবুকে গ্রুপটা পাবলিক গ্রুপ সেখানেও হবে। আর ফ্রি ক্লাসের পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরে অ্যাপে রেগুলার অ্যাজ ইউজুয়াল ক্লাস তো চলতেই থাকবে, আবার প্রাইভেট গ্রুপেও আমরা ক্লাসগুলো দিয়ে দিব, আপলোড দিয়ে দিব। সো তোমরা সেখান থেকেও পাবে। আরেকটা জিনিস একটু ক্ল্যারিফাই করি, সেটা হচ্ছে অ্যাপের ভিতরে ফ্রি ক্লাসটা চলার সময় তুমি কি শুধু ক্লাসই দেখতে পাবে, নাকি অ্যাপের সমস্ত ফিচার ইউজ করতে পারবে? অ্যাপের সমস্ত ফিচার তুমি একেবারে ফ্রিতেই ইউজ করতে পারবে প্রথম এই এক সপ্তাহ ক্লাস চলাকালীন। সো অ্যাপের মধ্যে তুমি ক্লাস দেখতে পাবে, রেকর্ডেড ক্লাস থাকলে সেটা দেখতে পাবে, ক্লাস নোটগুলো পাবে, এমসিকিউ এক্সাম দিতে পারবে, এর মধ্যে কোনো সিকিউ এক্সাম হলে সেটা দিতে পারবে, কিউএনএ দিতে পারবে, এভরিথিং। সো অ্যাপটাকে ফুললি এক্সপেরিয়েন্স করার তোমার জন্য এই একটা সপ্তাহ সময় থাকবে। তারপরে তুমি এনরোল করলে অ্যাপে কন্টিনিউ করতে পারবে, আর না করলে তো নাই, সেটা হচ্ছে তোমার চয়েস। সো এইভাবে আমরা পুরো জিনিসটাকে সাজিয়েছি। আর এই শুরুর মানে একদম আমাদের কোর্স শুরুর যে 15 দিন, প্রথম 15 দিন, এর মধ্যে আমরা রিফান্ড সুবিধাও রেখেছি, যে কারো যদি সবকিছু দেখে শুনে মনে হয় যে না ইটস নট ফর মি, হতেই পারে, কেউ এরকম থাকতেই পারে, সেক্ষেত্রে তুমি চাইলে রিফান্ডও নিয়ে নিতে পারো যারা এনরোল করেছো তারা। সো এইভাবে আমরা জিনিসটা সাজিয়েছি যাতে পুরো জিনিসটাতে তোমাদের সমস্ত সুবিধাটাই আমরা দেখতে পারি বা মেনটেন করতে পারি। তো আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। তাহলে চলো আমরা নেক্সট সাবজেক্টে যাই। নেক্সট সাবজেক্টটা হচ্ছে বায়োলজি। তাহলে সিফাতকে আবারও ডেকে নিচ্ছি। ভাই বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভাই। তো বায়োলজি নিয়ে যদি আমরা বলতে আসি, প্রথমে হচ্ছে দেখা যাচ্ছে অন্যান্য গুলার ক্ষেত্রে দ্বিতীয় পত্র ছিল, আর বায়োলজিতে চলে আসছে প্রথম আর দ্বিতীয় পত্র দুইটাই। তো আসলে আমাদের কলেজগুলোতে যেটা হয়, বেশিরভাগ কলেজে আমাদের ফার্স্ট ইয়ারেও যেরকম আমাদের বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই থাকে, সেকেন্ড ইয়ারেও হচ্ছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায় মিশায় থাকে। তো আমরাও সেই হিসেবেই এই আমাদের যেই কোর্সটা, সেখানে আমাদের জীববিজ্ঞানের প্রথম পত্রের 4টা চ্যাপ্টার রেখেছি এবং দ্বিতীয় পত্রের 4টা চ্যাপ্টার, টোটাল 8টা চ্যাপ্টার রাখছি আমাদের এই বায়োলজি কোর্সে। তো এখানে আমাদের জীববিজ্ঞানের ক্ষেত্রে যে লাস্টে 4টা চ্যাপ্টার আছে, আমাদের নগ্নবীজি, আবৃতবীজি, টিস্যুতন্ত্র, আর তোমাদের সব থেকে ভয়ানক চ্যাপ্টার যেটা তোমাদের কাছে মনে হয় উদ্ভিদশাহী তত্ত্ব, যেটা পড়তে গেলে তোমাদের মনে হয় যে জ্বর চলে আসতেছে ভাই, ডেঙ্গুর মশার কামড় ছাড়াই আমাদের জ্বর চলে আসে। তো এই উদ্ভিদশাহী তত্ত্ব থাকবে আর জীব প্রযুক্তি থাকবে। এখানে যে জিনিসগুলো আসলে বায়োলজির ক্ষেত্রে হয়, যে মনে হয় যে ভাই আসলে আমাদের বোঝার জিনিস কম, মুখস্থ আর মুখস্থ, তাই তো এই জিনিসটা, এই ধারণাটা আমাদের আসলে চেঞ্জ করে ফেলতে হবে। বায়োলজির ক্ষেত্রে আমরা দেখা যাবে যেরকম অনেক কিছু আসলে আমরা দেখতে পাই না, সেই জিনিসগুলোও দেখানোর চেষ্টা আমরা করি। আমরা বিভিন্ন ধরনের মডেল বানায় ফেলি, অথবা আমাদের যেসব মডেলগুলো আছে দেখা যায় যেরকম মানবদেহের কোনো কিছু হলে, যদি আমরা আসি এই শ্বাসক্রিয়া ও শ্বসন নিয়ে, শ্বাসক্রিয়া শ্বসন যখন পড়বো তখন আমাদের ফুসফুস এগুলো আমরা তোমাদেরকে দেখাবো, মানে আমার নিজেরটা না, বা আমরা আসলে মডেল হিসেবে দেখাবো। এছাড়াও বিভিন্ন ধরনের অ্যানিমেশন সিমুলেশনের মাধ্যমে দেখাবো। এরপরে চলন অঙ্গ চালনার ক্ষেত্রে তোমাদের হাড্ডি টাড্ডি যেগুলো আছে আমাদের কঙ্কালের, মানে রিয়েল, সেই জিনিসগুলো নিয়ে আসবো, সেই যাতে তোমাদের ভিজুয়ালাইজেশনটা পারফেক্ট হয়, জিনিসগুলো তোমরা বুঝতে পারো, সেটা দেখে মেমোরাইজ করতে সুবিধা হবে। আর তার সাথে সাথে বিভিন্ন ধরনের মেমোরি টেকনিক, ছন্দই শুধু যে মেমোরি টেকনিক তা না, গল্পের মাধ্যমে পড়া যায়, সেই জিনিসগুলো হচ্ছে আমরা গল্প দিয়ে কিছু কিছু জিনিস মনে রাখবো। যখন আমরা হচ্ছে উদ্ভিদ সাহিত্যতে আসবে, তখন দেখা যাবে যেরকম আমরা 3 Idiots এর গল্প, মানে সেই মুভির কাহিনী দিয়ে আমরা বড় বড় চক্রগুলো মুখস্থ করে ফেলবো বা মনে রেখে ফেলবো, ঠিক আছে? তো এই জিনিসগুলো থাকতেছে। জিন তত্ত্ব, বিবর্তন, এখানে দেখা যাবে যেরকম তোমার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য তোমার সন্তান সন্ততি বা তোমার বৈশিষ্ট্য তোমার বাবা মায়ের থেকে যেইভাবে আসছে না আসছে,
সেই সব জিনিসগুলো তো সলভ করবোই, তার সাথে সাথে আমাদের বোর্ডের বা মেডিকেল অ্যাডমিশন টেস্টে বা ভার্সিটিতে বায়োলজিতে যেসব কোশ্চেনগুলো আছে এই প্রত্যেকটার ক্ষেত্রে সেই জিনিসগুলো কিভাবে ইজিলি সলভ করা যায়। বা মেডিকেলে তোমরা জানো দেখা যায় যেরকম আমাদের 60 মিনিটের মধ্যে 100টা কোশ্চেন অ্যান্সার দেওয়া লাগে, তার মানে হচ্ছে 0.3 মানে 36 সেকেন্ড সময় পাও তোমরা আসলে এক একটা কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য। তো এই সময়গুলোতে তুমি কিভাবে মনে রেখে সেই অ্যান্সারগুলো ভালোভাবে করে আসতে পারো সেই সব টেকনিকগুলো আমরা হচ্ছে এখানে শিখাই দেবো। তার সাথে সাথে আমাদের রুই মাছটাও থাকতেছে, যেই জিনিসগুলো আসলে এইখানে যেসব টপিকগুলো আছে তার মধ্যে বেশিরভাগই আসলে তোমাদের জন্য ভয় লাগে বা বিরক্তিকর টপিক, সেই জিনিসগুলাই যাতে, কারণ ইজি জিনিস তো আসলে ইজি, সেটা ইজি করার থেকে যে জিনিসটা কঠিন সেই জিনিসটা যদি তোমাদের কাছে ইজি করে দেওয়া যায় সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। তাহলে এই জন্য আমরা হচ্ছে এই উল্টাপাল্টা চ্যাপ্টারগুলোকেই রাখা হয়েছে, যেগুলো আসলে তোমাদের এই সেকেন্ড ইয়ারেও থাকে, যাতে তোমাদের কলেজের সিলেবাসগুলোও শেষ হয়, তার সাথে সাথে এই সব হাবিজাবি উল্টাপাল্টা টপিক যেগুলো তোমাদের কাছে কাঠখোট্টা লাগে, ভয়ানক লাগে, পড়তে ইচ্ছা করে না, সেইগুলোই যদি একটু অন্যভাবে পড়ি দেখবো যে আমাদের পড়তে আসলে ভালো লাগে কিনা। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলোই আমাদের এই কোর্সে থাকতেছে। এখন এইখানে তোমাদের অনেকের কিছু কোয়েশ্চেন ছিল আমাদের অ্যাপস নিয়ে, তো আসো আমরা হচ্ছে ওই অ্যাপসের যেই প্রবলেমগুলো আছে সেইগুলো বা হচ্ছে তোমাদের যে কোয়েশ্চেনগুলো আছে যে অ্যাপস রিলেটেড কোয়েশ্চেন সেইগুলো নিয়ে হচ্ছে একটু কথাবার্তা বলবো। তো ভাই আমরা হচ্ছে যদি অ্যাপসটাকে একটু ডেমনস্ট্রেট করে দেখিয়ে দিই। তো আমাদের ভাই এখানে যদি আমরা অ্যাপসে চলে আসি, আমরা একটু ক্লোজ ভিউতে চলে আসবো। হ্যাঁ, এখানে যদি আমরা হচ্ছে দেখাই, আমরা কি স্ট্যান্ডে রেখে দেখাবো? হ্যাঁ ভাই, এই পাশে রেখে দেখাতে পারি। এখানে রেখে যদি দেখাই, এটা হচ্ছে ভাই আমাদের অ্যাপসের প্রথমে ঢুকলেই যেটা থাকবে প্রথমে সেটা হচ্ছে হোম বাটন। আমরা যদি একটু ক্লিয়ারলি দেখতে চাই তাহলে হচ্ছে আশা করি এখন আমরা দেখতে পাচ্ছি। তো দেখো আমাদের প্রথমে এই যে হোম বাটনে আসলেই তোমরা হচ্ছে বিভিন্ন কোর্স সম্পর্কে আমাদের জানতে পারবে, যে আমাদের কি কি কোর্স আছে সেই কোর্সগুলোর ব্যাপারে তুমি জানতে পারবা। ইন্ডিভিজুয়াল আমাদের কোর্স তো কেনাই যায়, সেসবগুলো আমরা দেখতে পাচ্ছি। আমাদের যে বান্ডেল প্যাকেজগুলো আছে সেই বান্ডেল প্যাকেজগুলো আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি। যেরকম এই যে আমাদের ভাই এখন 53% ডিসকাউন্টে চলতেছে, তো এখান থেকে তুমি কোর্সগুলো এনরোলও করতে পারবে। এরপরে এখনো 53% ডিসকাউন্ট চলছে না? হ্যাঁ ভাই, আজকে রাত পর্যন্ত তাহলে চলবে আর কি আসলে। হ্যাঁ ভাই, তাহলে এটা কি ওদের জন্য সারপ্রাইজ গিফট হিসেবে আমরা রাখছি? সারপ্রাইজ হিসেবে রেখে দেওয়া, মানে এটা গতকালকে বন্ধ করে দেওয়ার কথা ছিল, বাট আজকে রাত পর্যন্ত রাখতে চাচ্ছিলাম, কারণ অনেকে ওরিয়েন্টেশনের জন্য ওয়েট করছিল, তো সো এইজন্য আর কি রাখা। তাহলে ভাই এটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। এরপরে যদি আমরা আসি, এইগুলো হচ্ছে আমাদের এই যে ইন্ডিভিজুয়াল কোর্স যদি আমরা কিনতে চাই, মানে হচ্ছে আমাদের সাবজেক্ট ওয়াইজ যদি আমরা কোর্স কিনতে চাই, সেটাও এখান থেকে মানে হোম বাটন থেকে ওরা কেনাকাটার ব্যবস্থা করে ফেলতে পারবে। এখন মনে করলাম ভাই কেউ কিনে ফেলছে, কেনার পরে তারা যখন মাই কোর্সে যাবে তার ক্ষেত্রে দেখা যাবে এখানে তার কোর্সটা চলে আসবে। তো যারা HSC 24 এরটা কিনছো তাদের তো এখনো ক্লাস শুরু হয় নাই, এই জন্য আমি এখানে HSC 25 এর আমার একটা এনরোল করা আছে, সেটাতে যদি দেখাই, এই যে HSC 24 তোমাদের যারা এনরোল করছো তাদেরও দেখবা এখানে মাই কোর্সে গেলে এই অপশনটা চলে আসতেছে। তাহলে সেইখানে যখন তুমি ক্লিক করবা তখন দেখতে পাবা এই যে চ্যাপ্টার মানে সাবজেক্টগুলো আমাদের এখানে হচ্ছে 25 এর জন্য, যেহেতু সেই জন্য প্রথম পত্রগুলো দেওয়া আছে, তোমাদের ক্ষেত্রে সেকেন্ড পেপারের গুলাই থাকবে। এখন তুমি মনে করো তোমার কতগুলো ক্লাস হয়ে গেছে অথবা তুমি ক্লাস করতে চাও শুরুতেই, প্রথম কথা হচ্ছে ভাইয়া সেক্ষেত্রে কি করবে? তাহলে এখানে ক্লাস রুটিনের একটা ব্যাপার আছে আমাদের, এই যে ক্লাস রুটিন, এখানে দেখো সিরিয়ালি আমাদের ক্লাসগুলো যেগুলো হবে সেই জিনিসগুলো রুটিন আকারে থাকবে। এটার অনেকগুলো সুবিধা আছে। তুমি এমনিতেই যখন হচ্ছে প্রথম যেই মাই কোর্সে ঢুকছিলা যেদিন সেখানে ক্লাস থাকবে, এই যে আমরা যদি ভাই আবার চলে যাই আমাদের মাই কোর্সে ঢুকলে এখানে আজকে তোমার কোনো ক্লাস নেই, শুক্রবার ছুটির দিন, চিল করার দিন, তোমরা চিল করতেছো, মানে 25 ব্যাচে যারা আছে ওরা চিল করতেছে। তো এখানে যখন তোমার ক্লাস থাকবে তখন এখানে সেই ক্লাসটা শো করবে, ওইখানে তুমি গেলে তুমি লাইভ ক্লাস করতে পারবা যখন লাইভ ক্লাস শুরু হবে। আবার তোমার ক্লাস শুরু হবে 7:30 থেকে, তুমি 7টা থেকে ওইখানে যে নক করতে থাকলে লাভ নাই, কারণ যখন ক্লাস শুরু হবে তখন থেকে তুমি ক্লাস করতে পারবা। ওইখানে একটু বলে দেই, কারণ কেউ যদি হচ্ছে একটু আগে জয়েন করে ফেলে এবং দেখায় যে ক্লাস নেই, তখন হচ্ছে ওই তুমি বের হয়ে যাবা অ্যাপ থেকে, তখন 7:30 বাজলে আবার ঢুকবা, তখন দেখবা যে ঠিক আছে, মানে রিফ্রেশ করতে হবে জিনিসটা। জি হ্যাঁ, এটা অনেকে একটু কনফিউজড হয়ে যায়। তারপরে ভাই হচ্ছে যে আমাদের চ্যাপ্টার ওয়াইজ তোমার যে ক্লাসগুলো আছে সেই চ্যাপ্টার ওয়াইজ তুমি ক্লাস দেখতে পারবা, তার মানে তোমার ক্লাস করা হয়ে গেছে, লাইভ ক্লাস হয়ে গেছে, ওই যে রেকর্ডেড রয়ে গেছে যে ভাইটা। তাহলে সেটার জন্য হচ্ছে আমরা ক্লাস রুটিনেও যদি যাই, ক্লাস রুটিনে যে এইখানে যদি ক্লিক করি B1, প্রথমে B1 হয়েছিল, এই যে আমাদের ক্লাসটা কিন্তু এখানে চলে আসছে।
মানে প্রিভিয়াস ক্লাসগুলো এখানে রুটিন থেকে অ্যাক্সেস করা যাবে, একবার হচ্ছে রুটিন থেকে যে কোনো জায়গায় তুমি অ্যাক্সেস করতে পারবা। যেমন আমাদের 25 এর যে কোর্সটা চলমান সেখানে B1 M1 M2 B2 গুলো সব ক্লাসগুলো হয়ে গেছে। হ্যাঁ ভাই, সো যে কোনো একটাতে ক্লিক করলে আমি ওই ক্লাসটা দেখতে পাবো। যেমন এখানে হচ্ছে M1 M2, আমি M1 এ ক্লিক করেছি, সো এখন M1 ক্লাসটা কিন্তু এখানে লাইভ দেখা যাচ্ছে। সো এই ভিউতে রাখলে হচ্ছে নিচে কমেন্ট গুলো দেখা যায়, আর আমরা যদি হচ্ছে ফুল ভিউতে যাই যে এরকম, তখন তুমি শুধু ক্লাসটা দেখতে পাবে, ফুল স্ক্রিনেও দেখতে পাবে। সো যাদের চিন্তা ছিল যে আমরা ছোট স্ক্রিনে বুঝতে পারবো কিনা, খুব আরাম মতোই বুঝতে পারবে, মানে তুমি চাইলে ফুল স্ক্রিন করে দেখতে পারবে, অসুবিধা হওয়ার কথা না। জি হ্যাঁ, তাহলে এই আমাদের রেকর্ডিং বা এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেল আমাদের, এটা লাইভ ক্লাসের বেলা। হ্যাঁ, এবার হচ্ছে আমরা আবার যদি একটু ফিরে যাই আমাদের এই যে পিছনের অংশটাতে, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আবার হচ্ছে আমরা যে আমাদের যদি এখন একটা ক্লাসের যে ম্যাটেরিয়ালস গুলো বা রিসোর্স গুলো আমার দরকার সেটাতে যদি চলে আসি, এই যে আমি যদি জীববিজ্ঞানে যাই, আমাদের B1 এখান থেকে আমাদের হচ্ছে অনেকগুলো ক্লাস হয়ে গেছে, B6 পর্যন্ত হয়ে গেছে। তো আমরা যদি B1 এর ভিতরে ঢুকি, আমাদের হচ্ছে B1 এর ভিতরে ঢুকলাম, এখানে শুরুতেই এখানে যে আমাদের একটা ভিডিও আছে, এটা হচ্ছে প্রি রেকর্ডেড ওদের কিছু ভিডিও দেওয়া হয়েছিল, তার মানে B1 রিলেটেড কিছু আমাদের যেই এক্সট্রা কন্টেন্ট হচ্ছে বিভিন্ন পর্বের প্রাণী ডাইরেক্ট আমরা দেখাই দিছিলাম। তো এখানে সেটা থাকতেছে, যদি এক্সট্রা কোনো প্রবলেম সলভিং ক্লাস থাকে সেটা এখানে তুমি পেয়ে যাবা। তার সাথে সাথে এই যে নিচে দেখো এখানে প্র্যাকটিস এক্সাম, ডেইলি এক্সাম থাকছে, তার মানে তুমি এর ভিতরে ঢুকে প্র্যাকটিস এক্সাম দিতে পারবা। আমরা যদি হচ্ছে একটু ঢুকি প্র্যাকটিস এক্সামে, এই যে স্টার্ট কুইজের অপশন থাকছে, তো সেইখান থেকে তুমি হচ্ছে এখানে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করলে তুমি অ্যান্সারও এরকম ভাবে সিলেক্ট করতে পারবা। পরের কোশ্চেনে চলে যাবা, এখানে আসতেছে এর এখানে দিয়ে দিলা, এরপরে কোশ্চেনে চলে যাবা, এইভাবে হচ্ছে তুমি দিতে থাকবা, আচ্ছা চলতে থাকবে। কোশ্চেন গুলো হচ্ছে এই যে উপর থেকেও নেভিগেট করা যাবে, হ্যাঁ এখান থেকে হচ্ছে তুমি চলে যেতে পারবা, বিভিন্ন কোশ্চেনে এখান থেকে চলে যেতে পারবা। এখানে হচ্ছে যখন আমাদের আবার দেখা যায় যে এরকম একটু নেট স্লো থাকে, তখন আসতে একটু সময় নিতে পারে, এখানে হচ্ছে পাজল হওয়ার কিছু নাই, চলে আসবে, ঠিক আছে। আবার যদি দেখা যায় যে এরকম একটু সমস্যা হচ্ছে, তখন ব্যাকে যে আবার আসলে চলে আসে, তো নেটওয়ার্কের ইস্যুর কারণে এটা সমস্যা হতে পারে। তো এরকম ভাবে যে এরপরে হচ্ছে একবারে কোশ্চেন সবগুলো দেওয়া হয়ে গেলে তখন সে হচ্ছে সাবমিট করে দিতে পারবে। এখানে সাবমিট করে দিলে দেখা গেল আমরা হচ্ছে একবারে চলে আসলাম উপরে, একদম লাস্ট কোশ্চেনে চলে যাই যদি। এখন আমরা কত নম্বর কোশ্চেন আসি? 15, 16, 17, 18, 19, 20 নাম্বার কোশ্চেন। এখন 20 নাম্বার কোশ্চেন দেওয়ার পরে সাবমিট অপশন চলে আসলো। এই যে এখানে সাবমিট করছি, আল্লাহর রহমতে আমি 2টা ঠিক করছি। তো এই জিনিসটা হচ্ছে আমাদের, তো র্যান্ডমলি অ্যানসার দিচ্ছিলাম। তো এরকম তুমি হচ্ছে এবারে উত্তরগুলো দেখতে পাবা, যে প্রিভিয়াস যে কোশ্চেনগুলো, যে আমি যে 18টা ভুল করছি, তাহলে কি কি ভুল করছি সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো। তো এই জিনিসটা এখান থেকে থাকতেছে, তাহলে এটা হচ্ছে আমাদের এই অপশনগুলো, মানে এখানে হচ্ছে সঠিক উত্তর কোনটা, তুমি যেটা দিয়েছো সেটা ভুল নাকি সঠিক, এটাও দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, সেটাও দেখা যাচ্ছে। এটা গেল হচ্ছে কুইজ, প্র্যাকটিস বা ডেইলি, সবগুলোতে হচ্ছে আমাদের এই প্যাটার্নেই হবে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে যে ডেইলি এক্সাম গেল, দাগানো বই। এখানে যদি আমরা আসি দাগানো বইয়ে, আমাদের দাগানো বইয়ের ক্ষেত্রে যদি আসি আমরা, এখানে যে রিসোর্সটা ডাউনলোড হচ্ছে, দাগানো বইয়ের পিডিএফটা এখানে চলে আসবে। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের এই যে দাগানো বইয়ের যে পিডিএফটা আছে, এইখান থেকে এই যে তুমি দেখো, এখান থেকে দেখো লাল সবুজে আমাদের দাগানো আছে, মানে লাল কালারটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, সবুজটা হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট। এটা কি জুম করা যায়? হ্যাঁ ভাই, এই যে জুম করে যে কোনো ইচ্ছা মতো দেখতে পারবে, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমাদের রিসোর্সটা ডাউনলোড হয়ে থাকে। তাহলে এইভাবে হচ্ছে দাগানো বইটা পেয়ে যাবে। সিমিলারলি আমরা হচ্ছে ক্লাস নোটটাও এখানে হচ্ছে এখানে করলে ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক তোমার ইয়েতে। এখান থেকে তোমরা হচ্ছে এই ক্লাস নোট হচ্ছে টিচার ক্লাসে পড়ানোর সময় যে পিডিএফটা ইউজ করেছে, সেটা যে লেখালেখি করছিল সেই লেখালেখি সহ, এই যে আমি লেখালেখি করে পড়াইছিলাম, সেগুলো সব এখানে চলে আসছে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের অ্যাপস এর এই রিলেটেড যে ইস্যুগুলো আছে। এখানে ভাই একটা খুবই ওদের হট কোশ্চেন ছিল, যে রিটেন পরীক্ষা। আচ্ছা আচ্ছা, রিটেন পরীক্ষায় যদি আমরা আসি, রিটেন পরীক্ষার ক্ষেত্রে আমাদের এইখানে লিখিত পরীক্ষা অপশন আছে। এটা কোথায় আমি আবার একটু দেখতে চাই ভাই, যে আমরা যদি বায়োলজিতে যাই, বায়োলজিতে আমরা চলে গেলাম, এইখানে লিখিত পরীক্ষা অপশন আছে, লেকচার আছে এই পাশে, যেখানে আমরা হচ্ছে যে লেকচারগুলো রাখছি, আর লিখিত পরীক্ষাটা রাখা আছে এই পাশের। হ্যাঁ, মানে হচ্ছে ওর আলাদা করে খোঁজার দরকার নেই, একেবারে উপরেই আছে। উপরে লিখিত পরীক্ষা আমাদের অলরেডি একটা পরীক্ষা নিয়ে নিছি আমরা চ্যাপ্টার 1 এর, তো সেটাতে যদি চলে যাই আমরা লিখিত পরীক্ষায়, এই যে আমি অলরেডি হচ্ছে কয়েকবার ঢুকছি, তো এখানে আমাদের লিখিত পরীক্ষার মানে যে সিস্টেমটা, এটা যদি একটু ডেসক্রাইব করেন, যে ওরা আসলে যদি একবার ভুল করে ঢুকে পড়ে, কোশ্চেন একবার দেখে ফেললো,
এইবার ওর যে টাইমার যে শুরু হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আসলে মানে এখানে ব্যাপারটা। তুমি হচ্ছে প্রশ্ন দেখে ফেললে মানে তো হচ্ছে তোমার পরীক্ষা দেওয়ার টাইম শুরু। সো তুমি প্রিপারেশন নিয়েই ঢুকবে, যে একবার ঢুকে তুমি প্রশ্ন দেখে আবার অ্যাপ থেকে বের হয়ে গেলে তারপরে পরীক্ষা দেওয়া শুরু করলে তা না। তুমি এখানে প্রশ্ন দেখা মাত্রই তোমার হচ্ছে এখানে এই টাইমারটা অন হয়ে যাবে। সো টাইম শেষ হয়ে যাওয়ার পরে আর পরীক্ষা দিতে পারবে না, সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে, কারণ প্রশ্ন হাতে পাওয়ার পরে তো আর তোমাকে এখান থেকে ফেরত নেওয়া যাবে না। মানে ফুল একেবারে পরীক্ষা হলে যেরকম ঘটনা হ্যাঁ, ঘটে, হ্যাঁ, তাহলে ভাই হচ্ছে মনে করেন কেউ যদি অ্যাপস আনইনস্টল করে দেয়, হ্যাঁ আনইনস্টল করে দিলেও এই টাইমার চলতে থাকবে, তাহলে কোনোভাবে বাঁচার উপায় নাই, মানে কোনো ধরনের অসৎ উপায় অবলম্বনের কোনো সুযোগ না, নাই। সুযোগ নেই। এইখানে তুমি হচ্ছে পরীক্ষার কোশ্চেন গুলো দেখবা, এই যে উত্তর দেওয়া শুরু করো, এটাতে ক্লিক করলে আমার যেহেতু পরীক্ষা দেওয়া হয়ে গেছে, তো এই উত্তর দেওয়া শুরু করলে তখন হচ্ছে তোমার যেই খাতায় লিখছিলা সেইখানে তুমি হচ্ছে ছবিগুলো তুলে তুলে ছবিগুলো সাবমিট করে ফেলতে পারবা। Right. সাবমিট করে ফেললে তোমার পরীক্ষা দেওয়া শেষ। আচ্ছা আবার একটু বের হই এখান থেকে। হ্যাঁ, হ্যাঁ। ধরো ফিজিক্সের অংশটাই যদি একটু ঢুকি, ফিজিক্সে যদি যাই আমরা, এখানে ফিজিক্সে আসছি ভাই। আচ্ছা ফিজিক্সেও ধরো যে কোনো একটা লেকচারে যদি যেতে চাই, ধরো এই যে লেকচার 2 ভেক্টর Lecture 2, 2 তে যদি এটা যাই দেখুন আমরা। দেখো এইখানেও দেখো রিসোর্স অংশতে এই সব কিছুই দেওয়া আছে। সো এই যে আমার এই ফিজিক্সের যে হোমওয়ার্ক দেই মাঝে মধ্যে, হোমওয়ার্ক সলিউশনটা এখানে আলাদা ভিডিও আকারে দেওয়া, তারপরে লাইভ ক্লাসটাও এখানে দেওয়া, এরপর এক্সট্রা যে প্রবলেম সলভিং ক্লাস যেটা তোমাদেরকে বলেছিলাম প্রয়োজন অনুসারে সেটাও এখানে দেওয়া। সো এখানে সবগুলো ভিডিও রিসোর্স তুমি একসাথে পেয়ে যাচ্ছ। তারপরে নিচে নামলে হচ্ছে একই রকম আগের মতোই এমসিকিউ এক্সাম গুলো থাকবে। তারপর হচ্ছে এই যে নিচে দেখো পিডিএফ আছে, তোমাকে বায়োলজিতে দেখানো হয়েছে যে তুমি ক্লাসের যে ক্লাস নোটটা সেটা পাচ্ছ, প্লাস একটা দাগানো বই পাচ্ছ। সো এইখানে প্রথম অংশটা হচ্ছে লাইভ ক্লাস নোট, এটা তোমরা দেখেছো বায়োলজিতেও। সিফাত নিচেরটায় যাই আমরা, সেটা হচ্ছে প্র্যাকটিস Practice প্রবলেম problem সেট, set। এইটা একটু আলাদা করে দেখাই। দেখো এইখানে ফিজিক্সে তোমাকে অনেকগুলো প্রবলেম দিয়ে দেওয়া হয়েছে, এই প্রবলেমগুলো তোমরা নিজেরা সলভ করবে, এটাই আমাদের ইচ্ছা। নিজেরা সলভ করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয় বা কোনো ঝামেলায় পড়ে যাও, এর মধ্যে কিন্তু সলিউশনও দেওয়া আছে। সো আমরা প্রশ্নটা এক জায়গায় দিয়েছি, সলিউশনটা নিচে দিয়েছি। তুমি স্ক্রল করে নিচে চলে যাও, দেখবে একদম নিচে চলে গেলে তুমি হচ্ছে উত্তরগুলো এখানে পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এইখানে হ্যাঁ। আমাদের উপরের দিকে হচ্ছে প্রশ্নগুলো থাকে, হ্যাঁ, আর একদম নিচের দিকে নিচে হচ্ছে হচ্ছে solve এই করে যে দেওয়া সলিউশন হয়েছে, গুলো হ্যাঁ। করে দেওয়া, একদম ছবি টবি এঁকে সুন্দর মতো সলিউশন গুলো করে দেওয়া। সো সবকিছু তুমি এখানে একটা অ্যাপের ভিতরে গুছানো আকারে পেয়ে যাচ্ছ। সো তোমাকে বিভিন্ন জায়গায় তখন হাতরে বেড়াতে হবে না। তাহলে হচ্ছে আমাদের অ্যাপ রিলেটেড যে ওদের কোশ্চেন গুলা বা কোথা থেকে কি করবে না করবে সেই সব জিনিসগুলো আশা করা যায় ওরা বুঝতে পারছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ভাই আমরা হচ্ছে পরে চলে আসি। ওকে আমরা হচ্ছে ম্যাথে চলে যাচ্ছি হ্যাঁ, এখন। হ্যাঁ। তাহলে গালিবকে ডেকে গালিব, নিচ্ছি। ঠিক আছে। বায়োলজি জিনিসপত্র অনেক বোরিং, ঠিক আছে, আমি নিজে হচ্ছে মাঝে মাঝে মুখস্থ করতাম। নাও তোমার বায়োলজির জিনিস নিয়ে তুমি চলে ভাই যাও, আমাদের ডিএনএ নিয়ে চলে চলে যাও, আসবে। তোমার ডিএনএ নিয়ে তুমি চলে যাও। আচ্ছা, সো ওয়েলকাম এভরিওয়ান। সো ম্যাথ, ঠিক আছে, ম্যাথ হচ্ছে আমাদের সবচেয়ে ভয়ঙ্কর একটা যে সাবজেক্ট, যেটা অ্যাকচুয়ালি সবাই ভয় পায়। কেন ভয় পায় এই জিনিসটা আসলে আমার কাছে হচ্ছে মানে বোধগম্য ছিল না, কারণ আমার ছোটবেলা থেকে ম্যাথ হচ্ছে অনেক পছন্দ ছিল। তো তোমরা বলবা যে ভাই আপনি আতেল, আপনি সারাদিন পড়ালেখা করেন, এই জন্য হচ্ছে আপনার ম্যাথ পছন্দ। বাট ম্যাথ ভয় পাওয়ার কিছু নাই, ম্যাথ টোটালি একটা লজিক্যাল বিষয়। তুমি চিন্তা করো, তোমার যদি কখনো হচ্ছে কোনো বিপজ্জনক হচ্ছে সিচুয়েশন আসে, যেমন কখনো ধরো হচ্ছে আগুন লাগলো, তুমি তখন কি করবা? তুমি চিন্তা করবা আমার হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার লাগবে, কার্বন ডাইঅক্সাইডের যেই বটল যেটা আমাদের থাকে ফায়ার এক্সটিংগুইশার, ওইটা হচ্ছে ইউজ করতে হবে, বা পানি দিতে হবে। প্রথমেই মাথায় আসবে এটা যে আগুন ধরছে, আমি হচ্ছে পানি দিয়ে দিব। এই যে কোন কাজের সময় কি করতে হবে, এই যে লজিকটা না, এই লজিকটাই আসলে ম্যাথের মূল কাজ। ম্যাথে আমাদের মূল কাজই হচ্ছে এই লজিকটা বিল্ড করা। আমরা ঠিক এইভাবেই পড়বো। আমরা জাস্ট হচ্ছে ম্যাথ আগে যেভাবে হচ্ছে অনেকে হচ্ছে আমরা দেখে আসছি সেইভাবে আমরা আগাবো না। আমরা আগে কিভাবে দেখে আসছি, অনেকে হয়তো, যেমন আমি যখন ছোটবেলায় ছিলাম তখন আমরা এইভাবে হচ্ছে স্কুল কলেজে পড়ে আসছিলাম কিরকম, যে হ্যাঁ এই চ্যাপ্টারে এতগুলো ফর্মুলা আছে, এখানে ধরো হচ্ছে কয়টা আমাদের চ্যাপ্টার আছে, ছয়টা চ্যাপ্টারে তোমার 100 ফর্মুলা আছে, এই অঙ্কে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে, এই অঙ্কে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে, এটা হচ্ছে মুখস্থ করো না। আমরা এইভাবে আগাবো না। ইনফ্যাক্ট এইভাবে চিন্তা করার জন্যই কিন্তু আমাদের এতদিনে ওই যে ম্যাথের প্রতি যে ভয়টা, আমাদের ম্যাথের যে ভীতি, সেইটা কিন্তু আসছে। আমরা একটু ডিফারেন্ট ভাবে আগাবো। কিভাবে আগাবো? আমরা তো জানবোই যে কোন চ্যাপ্টারে কি থিওরি আছে, কি কি ফর্মুলা আছে, ফর্মুলাগুলা কিভাবে আসছে, এগুলা তো জানবোই। জানার পর প্রত্যেকটা অঙ্কে গিয়ে আমরা লজিক্যালি দেখবো যে এই অঙ্কে এই ফর্মুলা কেন অ্যাপ্লাই হচ্ছে।
আর তোমাদের এই যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এখানে যেরকম থিওরির প্রতি তোমার ইম্পর্টেন্স যে অনেক বেশি, প্রায় হচ্ছে 60-70%, ম্যাথে কিন্তু ঘটনাটা উল্টা। ম্যাথের প্রতি আমাদের অঙ্কগুলোর প্রতি ইম্পর্টেন্স হচ্ছে প্রায় 80%, আর বাকি থিওরির প্রতি ইম্পর্টেন্স হচ্ছে 20%। সো অন্যান্য জায়গায় তুমি ফিজিক্সে দেখবে একটা থিওরি পড়তেছো, অনেক কিছু বুঝতেছো, আমরা কিন্তু ম্যাথে বুঝবো তো অবশ্যই বিভিন্ন থিওরির অ্যাপ্লিকেশন, কিভাবে আমরা থিওরিগুলো আনতেছি, ফর্মুলা আনতেছি, এই জিনিসগুলো তো অবশ্যই বুঝবো, সাথে আমরা প্রচুর ম্যাথ প্র্যাকটিস করবো। এই জায়গাটা আমি আগে থেকে বলে রাখি, ম্যাথের ক্লাসে কিন্তু আমাদের প্রচুর অঙ্ক করতে হবে, এই জায়গা থেকে ছাড় নেই। কারণ আমরা যদি প্র্যাকটিস না করি আমরা ওই প্যাটার্নটা ধরতে পারবো না। আর ম্যাথের ক্ষেত্রে প্যাটার্ন ধরাটাই আসলে আমাদের মূল কাজ। আমি যখন প্যাটার্নটা ধরতে পারবো যে এই অঙ্ক আগের আমার পরিচিত একটা প্যাটার্নে আসছে, সেই প্যাটার্নেই তাইলে আমি বুঝতে পারবো, আমার মাথায় তখন ক্লিক করবে। ওই যে আগে যেরকম আগুন লাগলে আমি পানি খুঁজতাম যে কোথায় পানি আছে আমি এনে ঢেলে দিই, ম্যাথের ক্ষেত্রেও ঠিক ওইভাবে আমার মাথায় ক্লিক করবে যে এই প্যাটার্নের অঙ্ক দেখছি, ওকে ফাইন, আমার 3 নাম্বার সূত্রটা লাগবে, 3 নাম্বার সূত্রটা এইটার প্যাটার্নের সাথে ম্যাচ করে। এই জিনিসটাই আমরা ফোকাস করে হচ্ছে আমাদের কোর্সগুলায় আগাচ্ছি, আমাদের মেইনলি ম্যাথের কোর্সগুলায়। এখন আমরা কি পড়বো খেয়াল করে দেখো, আমরা সেকেন্ড পেপারে, তোমাদের সেকেন্ড পেপারে মূলত আছে কয়টা চ্যাপ্টার? 10টা চ্যাপ্টার। এর মধ্যে তোমাদের শর্ট সিলেবাসে আছে হচ্ছে 6টা চ্যাপ্টার। আমরা এই 6টা ইম্পর্টেন্ট চ্যাপ্টারই পড়বো। আমরা জটিল সংখ্যা পড়বো, এখানে দেখবো যে নতুন একটা সংখ্যা সিস্টেম আসছে সেটা দেখবো, আমরা বহুপদী দেখবো, বহুপদ, ঠিক আছে, অনেকগুলা পদ থাকলে কি হয়। দেন দেখবো হচ্ছে কণিক। কণিক আমাদের জ্যামিতির পার্ট। আমরা আগে কিন্তু কি দেখে আসছিলাম জ্যামিতিতে? সরলরেখা দেখছিলাম, বৃত্ত দেখছিলাম, তাই না? যে আমরা সরলরেখা কিরকম, বৃত্ত কিরকম। বাট তুমি ডিমের কথা চিন্তা করো তো, একটা ডিম, ঠিক আছে, এটা কোন শেপের? এটা কিন্তু ঠিক বৃত্ত না, একটু চ্যাপ্টা বৃত্ত টাইপের, তাই না? বা মাঝে মাঝে থাকে না কিছু রাস্তা যে এইরকম করে এসে আবার এইরকম করে এই পাশে চলে আসে, বৃত্ত না, ঠিক জাস্ট বাঁকা একটা রেখা। তাহলে এই শেপগুলা কি, কিভাবে আসে, এগুলো সমীকরণ কি, এই জিনিসগুলো আমরা দেখবো হচ্ছে কণিকে। তারপরে আমরা এতদিন তো ত্রিকোণমিতি দেখছি, তাই না? তোমরা যেহেতু ফার্স্ট ইয়ার কমপ্লিট করে ফেলছো, তোমরা ত্রিকোণমিতি অনেক কিছুই দেখছো, a+b, a+b+c, এই টাইপের অনেক কিছু দেখছো। বিপরীত ত্রিকোণমিতি কি, সেইটা নিয়ে আমরা কাজ করব হচ্ছে অধ্যায় 7। এবং অধ্যায় 7-এ আমাদের আরো একটা জিনিস থাকবে, যেটা হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণ। আমরা আগে x স্কয়ার y স্কয়ারের সমীকরণ দেখে আসছি, এবার sin স্কয়ার sin কিউবের সমীকরণ দেখব, সেটা দেখবো হচ্ছে চ্যাপ্টার 7-এ। তারপর আমরা দেখবো হচ্ছে আমাদের বলবিদ্যার 2টা পার্টে চলে আসছি, একটা হচ্ছে স্থিতিবিদ্যা, একটা বস্তু স্থির আছে, তার উপর যদি হচ্ছে আমি বিভিন্ন অ্যাকশন নেই তাইলে কি হবে, আর একটা বস্তু গতিশীল আছে, একটা বাঘ হচ্ছে হরিণের পিছনে দৌড়াচ্ছে, কিভাবে হইলে হরিণটাকে স্টেক বানায় হচ্ছে খাইতে পারবে, কত বেগে হচ্ছে গেলে, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা হচ্ছে গতিবিদ্যায় হচ্ছে দেখবো। সো এইখানে তোমরা আবার একটা ফিজিক্সের ফ্লেভার পাবা এই যে লাস্টের 2 চ্যাপ্টারে, ঠিক আছে? আমরা দেখবো ফিজিক্সে আমরা যে জিনিসগুলো পড়ছিলাম ওই জিনিসগুলাই সিমিলার জিনিসপত্র আমরা হচ্ছে পাচ্ছি। এখন এটা তো বললাম আমরা কি কি পড়বো, এখন ওই কিভাবে পড়বো, আমাদের ক্লাসে কি থাকবে। তোমরা কিন্তু এখানে 25টা লাইভ ক্লাস পেয়ে যাবে। আমাদের এই 6 চ্যাপ্টারের টোটাল 25টা লাইভ ক্লাস, প্রত্যেকটা লাইভ ক্লাসের ডিউরেশন থাকবে অন্তত 2 ঘন্টা, ঠিক আছে? মিনিমাম 2 ঘন্টা, 2 ঘন্টার বেশিও হতে পারে। আমাদের যখন যা প্রয়োজন, যদি কোনোদিন মনে হয় যে আমরা আজকে একটু বেশি পড়বো আমাদের প্রয়োজনে, আমরা কিন্তু 2 ঘন্টার বেশিও পড়বো, ঠিক আছে? যেই রেকর্ড হচ্ছে তোমাদের জিম ভাইয়ার আছে, ঠিক আছে? জিম ভাইয়ার হচ্ছে পড়াতে পড়াতে তখন আর হচ্ছে বাসায় যেতে চায় না। ওই সব দিন অবশ্য সবাইকে একটু বলে দেওয়া লাগবে যে তোমরা হাতে হালকা স্ন্যাক্স রাখো। হ্যাঁ হ্যাঁ, সেটা আমরা বলে দিব, ঠিক আছে? আগে থেকেই জানাই দিব, ওয়ার্নিং। আমরা দরকার হলে একটা নোটিফিকেশন পাঠিয়ে দিতে পারি, ঠিক আছে, যে আজকে খাবার নিয়ে বসলা তোমরা, এরকম মজার ব্যাপার। আচ্ছা, এটা তো গেল লাইভ ক্লাস। এখন লাইভ ক্লাসে ধরো আমি জটিল সংখ্যার কথাই বলি, এখানে আমি হয়তো 7টা বা 8টা হচ্ছে ফর্মুলা পড়লাম। এখানে আমি হচ্ছে লাইভ ক্লাসে তো তোমাকে বললাম যে এই ফর্মুলা আছে, এগুলো এইভাবে আসছে, বাট একটা ফর্মুলা এমন দেখা গেল যে এই ফর্মুলাটার ব্যাখ্যা আমি যদি আরো আধা ঘন্টা ধরে হচ্ছে বা আরো 20 মিনিট ধরে আরেকটু বেশি ব্যাখ্যা করতাম, তাইলে হয়তো তুমি এই ব্যাপারে আরো বেশি চিন্তা করতে পারতা। এখন সেটা যদি আমি লাইভ ক্লাসে নিয়ে আসি, তাইলে আমার কি ক্ষতি হইতে পারে? আমার ক্ষতি হইতে পারে, আমার যেহেতু অঙ্কের ক্ষেত্রে থিওরির চেয়ে ম্যাথের প্রবলেম সলভ করা দরকার বেশি, আমি ধরো থিওরি 20 মিনিট বেশি পড়ালাম, তুমি হচ্ছে অঙ্ক 5টা করতে পারলা না, তাহলে আসলে ওর লস। সো এই কারণে আমরা যতটুকু তোমার হচ্ছে এইচএসসির জন্য ইম্পর্টেন্ট সেইটুকু তো লাইভ ক্লাসে দেখবো, বাট তুমি যাতে বঞ্চিত না হও সেই কারণে তুমি পাবা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস, এবং ওইটা তোমার লাইভ ক্লাসে সাপ্লিমেন্ট হিসেবে কাজ করবে। লাইভ ক্লাসের পাশাপাশি দেখবা, ঠিক আছে? তুমি প্রথমে অবশ্যই লাইভ ক্লাস দেখবা, তারপর কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস দেখবা, তাহলে তোমার কনসেপ্টটা তুমি লাইভ ক্লাসে যা যা পড়ছো সেটা আরো স্ট্রং হবে। হ্যাঁ, এই জায়গায় অনেকের একটু কনফিউশন কাজ করে যে আমি কোনটা আগে দেখবো কোনটা পরে দেখবো। এইটা একদম পার্মানেন্টলি সবাইকে ক্লিয়ার করে দেই। নাম্বার 1, যারা এখনো কমেন্ট করে যাচ্ছে যে ভাইয়া ফার্স্ট ইয়ারে তো ফাঁকি মেরে আসছি, সমস্যা নাই, সেকেন্ড ইয়ারের টপিক পড়ানোর সময় যেইটুকু দরকার তোমাকে সেটা দিয়েই পড়ানো হবে। সেকেন্ড ইয়ারের টপিকগুলো বুঝতে তোমার ইনশাল্লাহ সমস্যা হবে না। নাম্বার 2, সবার আগে আমরা দেখবো লাইভ ক্লাস। লাইভ ক্লাসে তোমার কি এইচএসসির প্রিপারেশন দেওয়ার জন্য যা যা দরকার সেগুলো হবে? হ্যাঁ, ইনশাল্লাহ হবে।
নাম্বার 3, লাইভ ক্লাস শেষ, এখন তুমি কি করবা? তুমি হচ্ছে অ্যাপের ভিতরে ঢুকে দেখো ওইখানে এক্সট্রা কোনো কন্টেন্ট বা এক্সট্রা কোনো ক্লাস আছে কিনা, থাকলে করো। প্র্যাকটিস প্রবলেম সেট দেওয়া হয়েছে কিনা, থাকলে সেটা প্র্যাকটিস করো। তোমার এমসিকিউ এক্সাম দেওয়া হয়েছে কিনা, দিয়ে দিলে সেটা এক্সাম দিয়ে দাও। সিকিউ এক্সাম হয়েছে কিনা দিয়ে দাও। এরপরে যদি বাড়তি কোনো কোশ্চেন থাকে আমাদেরকে কিউএন এর মাধ্যমে জানাও, বা চাইলে গ্রুপেও জানাতে পারো। বাট কিউএন তে জানালে সিস্টেমেটিক ওয়েতে আমরা সুন্দর মতো অ্যান্সারটা দিতে পারি। সো এইভাবে হচ্ছে তুমি পড়াশোনাগুলো করবে। তো এইটা আসলে একদম সহজ একটা জিনিস। একেবারে মেইন হচ্ছে লাইভ ক্লাসটা দিয়ে তুমি শুরু করবে, এটা হচ্ছে মেইন কথা। সবাই যে কোনো লেকচারের প্রথমেই দেখবা লাইভ ক্লাস, তারপরে কনসেপ্ট ক্লিয়ারিং আর হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস। আমরা এই দুইটাই খুব বেশি ফোকাস করতেছি, যে ক্লাসের সাথে রিলেভেন্ট কিছু কনসেপ্ট আমি আরো এক্সট্রা সময় নিয়ে ব্যাখ্যা করতেছি, সেটা আছে কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাসে। আর ম্যাথের ক্ষেত্রে, ফিজিক্সের ক্ষেত্রেও তোমরা পাবা, কেমিস্ট্রির ক্ষেত্রেও পাবা, সেটা হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস। আমাদের ম্যাথে আমি হয়তো এক এক লেকচারে 15 থেকে 20টা ম্যাথ করতেছি, বাট ওই চ্যাপ্টারে দেখা গেল হচ্ছে আমার 40টা ম্যাথ আছে। তাহলে বাকিগুলা কিভাবে করব? বাকিগুলা আমরা কিন্তু তোমাদের হচ্ছে শুধু তোমাদের উপর ছেড়ে দিচ্ছি না, আমরা কিন্তু তোমাদের হেল্প করতেছি কিভাবে প্রবলেম সলভিং ক্লাসে ওই অঙ্কগুলা কিন্তু আমরা। বাট আমি বলবো কি যে তোমরা প্রবলেম সলভিং ক্লাসটা আগেই দেখে ফেলার আগে নিজে একটু প্রবলেমটা করে দেখার চেষ্টা করো। রাইট, তখন তুমি বুঝবা যে অ্যাকচুয়ালি তোমার লিমিটেশনটা ঠিক কোন জায়গায়। তখন যদি তুমি ভাইয়া প্রবলেম সলভিং ক্লাসটা দেখো যে ভাইয়া ক্লাসে 20টা ম্যাথ করাই দিছে, কিন্তু প্রবলেম সলভিং ক্লাসে আরো 40টা ম্যাথ করাই দিছে, 60টা ম্যাথ করাই দিছে, সো তুমি ওই বাকি 40টা আগে নিজে ট্রাই করো, না পারলে তারপর হচ্ছে ক্লাসটা দেখো, তাহলে তোমার নিজের অ্যাবিলিটি বাড়বে। এক্স্যাক্টলি, আগেই হচ্ছে সলভটা দেখে ফেললে অনেক সময় তোমার নিজের কিন্তু মাথা কাজ করবে না, বা নিজে মাথা কাটানোর সুযোগটা পাবা না। আর এটা অন্যান্য সাবজেক্টের চেয়েও ম্যাথে অনেক বেশি জরুরি, সেটা হচ্ছে বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করা। কারণ কিছু ম্যাথ আছে এরকম, তুমি প্র্যাকটিস করে না গেলে তুমি যতই পারো, যতই জানো, যতই বুঝো, পরীক্ষার হলে ঠান্ডা মাথায় সময়ের মধ্যে শেষ করা বেশ কঠিন কাজ। এক্স্যাক্টলি। সো এই যে এখানে যে চ্যাপ্টারগুলো আছে এর মধ্যে ধরো কনিকের একটা জটিল প্রবলেম, বা বিপরীত ত্রিকোণমিতির একটা জটিল প্রবলেম, কিংবা স্থিতিবিদ্যায় মাথা ঘুরানো সব প্রবলেম আছে এই জায়গাগুলোতে। সেগুলো তুমি আগে থেকে প্র্যাকটিস করে না গেলে তুমি নিজে যতই থিওরি ভালো বুঝো, প্র্যাকটিস ছাড়া ওইটা পরীক্ষার হলে বসে মিলানো অনেক টাফ, খুবই টাফ। এই জন্য বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করা অ্যাবসলিউটলি নেসেসারি। এখানে যে যত কথাই বলুক কারো কথা শোনার দরকার নাই, ম্যাথের জন্য ম্যাথ প্র্যাকটিস করা অবশ্যই নেসেসারি, এটা তোমরা করবা। এটা অনেকটা ভাত খাওয়ার মতো ম্যাথের ক্ষেত্রে, ঠিক আছে, যে ডেইলি আমি ভাত খাই, ডেইলি আমি ম্যাথ প্র্যাকটিস করি, এটা জরুরি। এবং আমি রিলেভেন্ট কিছু এক্সাম্পল দিই, দুইটা এক্সাম্পল দিই। সেটা হচ্ছে, খেয়াল করো, আমাদের এইচএসসি পরীক্ষা হচ্ছে আলটিমেট হচ্ছে মানে প্রুফ করার জায়গা, ওইখানে আমার প্রুফ করতে হবে। ওইখানে গিয়ে কিন্তু আমার হচ্ছে এইটা একটু মিলানো ট্রাই করে দেখি, সেটা করার কিন্তু সুযোগ নেই। ট্রায়ালের জায়গা ওইটা না। তুমি নেটে প্র্যাকটিস করবা হচ্ছে এই যে বাসায় নিজে নিজে, আমাদের লাইভ ক্লাসে পরে নিজে নিজে প্র্যাকটিস করবা। না পারলে তখন তুমি যেরকম হচ্ছে কোচের থেকে শুনে নিতা, আমাদের প্রবলেম সলভিং ক্লাসগুলো বা কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাসগুলো কিন্তু ওই কোচের কাজটা করবে। কিন্তু এটার আগে তোমার নিজে ট্রাই করতে হবে। কারণ তুমি নিজে ট্রাই করলে কি হবে, তুমি যখন প্রথমে ভুল করবা, সবাই ভুল করে ভাইয়া, আমরা যখন হচ্ছে স্টুডেন্ট ছিলাম আমরা প্রচুর ভুল করতাম, বাট আমরা ওই ভুল করার থেকে আমরা কিন্তু বসে থাকি নাই, আমরা কিন্তু তখন বারবার ট্রাই করছি, এটা পারি নাই, ওকে কেন হইলো না, এই জিনিসটা যখন ঘাটাঘাটি করতে করতে যখন নিজে নিজে ট্রাই করছি, আস্তে আস্তে প্রথম অঙ্কটা হয়তো দেখা গেল মিলাইতে পারি নাই, পরের অঙ্কটা 30% মিলাইতে পারছি, 3 নাম্বার অঙ্কটা দেখা গেছে আমি কোনো কিছু জানতামই না, বাট চিন্তা ভাবনা করে প্যাসেজ দিয়ে সুন্দরভাবে মিলাই ফেলছি। ওই যে 3 নাম্বার অঙ্কটা আমি মিলাই ফেলছি না, এটার জন্য কিন্তু ওই যে প্রথম 2টা অঙ্কের ইফোর্ট, এটাই মেইন ছিল, এবং এটার কারণেই তখন কিন্তু দেখবা তোমার কনফিডেন্স বাড়বে। আমরা সবাই যে কাজটা করি, দেখা গেছে পারতেছি না, ওকে আমি চেষ্টা না করি, আমি ওকে সলভ আছে ওখান থেকে দেখে নিলাম, তাহলে কিন্তু তোমার গ্রোথটা হইলো না। মানুষ কিন্তু সবসময় ঠেকে ঠেকে শিখে, ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর পরীক্ষার হলের কথা ভাইয়া বললো না, যে পরীক্ষার হলে, যে আমিও বললাম যে ওইখানে গিয়ে কিন্তু ট্রাই করার কিছু না, পরীক্ষার হলে ভুল করলে আগে করা ভালো। হ্যাঁ, বাসায় ভুল করলে কোনো সমস্যা নেই, বাসায় ইচ্ছা মতো ভুল করো, আমাদের এক্সামে ভুল করো, শূন্য পাও, ডাজন্ট ম্যাটার, বাট প্রতিটা শূন্য থেকে তুমি তো শিখবা, রাইট? সেটা মেইন পরীক্ষায় গিয়ে কাজে লাগাও। মানে এখনকার পরীক্ষাগুলোতে শূন্য পাওয়ার বিনিময়ে তুমি মেইন পরীক্ষায় যদি ফুল মার্ক পাও, এর চেয়ে ভালো আর কি হইতে পারে? ঠিক আছে, বাট এই জন্যই ওই যে নিজে নিজে ট্রাই করতে হবে, নিজে নিজে ট্রাই না করলে হবে না। নাইলে কি হবে, ওই যে পরীক্ষার সময় যাবা, তুমি একটা অঙ্ক হয়তো আগের দিন জাস্ট হাতে কলমে না করে জাস্ট দেখে গেছো, পরীক্ষার হলে 2 লাইন লেখার পর দেখবা যে অঙ্ক আর মনে পড়তেছে না, 2 দিন আগে যে গান শুনছো ওই গানটা হচ্ছে মনে পড়তেছে, মাথায় এরকম রেজোনেন্স হয়, খুবই চমৎকার ব্যাপার। তো এই হচ্ছে অবস্থা। আর ম্যাথের ক্ষেত্রে ওই যে তোমরা বায়োলজিতে পাচ্ছ দাগানো বই, আর ম্যাথের ক্ষেত্রে তোমরা পাবা হচ্ছে প্রবলেম সেট, ঠিক আছে। আমরা হচ্ছে প্রতি চ্যাপ্টার শেষে হচ্ছে প্রবলেম সেট দিয়ে দিব, বিশাল প্রবলেম সেট থাকবে ওইখানে। তোমার হচ্ছে আমরা তোমাদের যে যতগুলো টেক্সট বুক আছে, তারপরে অ্যাডমিশন রিলেভেন্ট যে কোশ্চেনগুলো আছে, বোথ হচ্ছে বাংলাদেশি অ্যাডমিশনের প্রবলেম এবং বাংলাদেশের বাইরে বিশ্বের অ্যাডমিশনের প্রবলেম, এবং কিছু কিছু ক্ষেত্রে আমার টিম নিয়ে আমরা হচ্ছে কিছু ম্যাথ বানাইও,
হ্যাঁ আমরা কিছু এটা আমরা ম্যাথেও করব, ফিজিক্সেও করব, কেমিস্ট্রিতেও করব। দেখা গেছে একটা হচ্ছে কিছু প্রবলেম আমরা দিব যেগুলো আসলে তোমরা কোথাও কোনো বইয়েও খুঁজে পাবা না, এটা জাস্ট তোমার অ্যাবিলিটি বাড়ানোর জন্য। ঠিক আছে, সো ওইগুলা দেখে ভয় পাওয়ার কিছু নাই, আমরা এগুলা দিচ্ছি তুমি যাতে নিজে নিজে ট্রাই করো, তুমি যাতে জানো যে তোমার জানার বাইরেও বিশাল বড় একটা পরিধি আছে। ঠিক আছে, এবং এইটা জানাটা আসলে খুব একটা ব্লেসিং এর মতো, যে আমি জানি যে হচ্ছে একটা মানে বিশাল একটা পৃথিবীর মধ্যে ক্ষুদ্র একটা মানুষ, বাট আমার আরো জানার আরো শেখার অনেক স্কোপ আছে। এগুলো হচ্ছে একেবারে মানে উৎকর্ষ এক্সক্লুসিভ, এগুলো তোমরা পাবা আর কি। তো এখানে আরেকটা প্রশ্ন উত্তর দিয়ে নেই, একটা প্রশ্ন কমেন্টে বারবারে আসছে, সেটা হচ্ছে যে আমরা ফার্স্ট ইয়ারের জন্য মানে তোমাদের ব্যাচের জন্য এইচএসসি 24 এর জন্য ফার্স্ট ইয়ারের কোনো কিছু অফার করছি কি না, কারণ এইচএসসি 25 এর জন্য আমাদের ফার্স্ট ইয়ারের একটা কোর্স চলছে, সেটা একেবারে ফুল সিলেবাসের কোর্স, অনেক লম্বা করে অনেক দিন ধরে চলবে। সো তোমাদের জন্য ফার্স্ট ইয়ারের কিছু আমরা অফার করছি কিনা এই প্রশ্নটা অনেকে করেছো। তোমরা যদি চাও তোমাদের এই সেকেন্ড ইয়ারের কোর্সটার পরে আমরা তোমাদের এক্সামের আগ পর্যন্ত ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলিয়ে কাইন্ড অফ একটা শেষ মুহূর্তের রিভিশন বা ক্র্যাশ কোর্স এরকম একটা জিনিস আয়োজন করতে পারি। সো সেটাও তোমরা আমাদেরকে রেকমেন্ড করতে পারো যে তোমরা এক্স্যাক্টলি কি চাও। সো তোমাদের সেই চাওয়া পাওয়ার উপরে ভিত্তি করে আমরা ফার্স্ট ইয়ারের জন্য তখন এরকম একটা জিনিস তোমাদেরকে উপহার হিসেবে দিতে পারি। এর পাশাপাশি এখনকার যেই কোর্সটা, এইটাতে সবার এখন পূর্ণ মনোযোগ দেওয়া উচিত। কেন? তুমি তো এখন সেকেন্ড ইয়ারে উঠে গিয়েছো, সো তোমার কলেজের সিলেবাস বলো বা সবকিছু বলো এগুলো কিন্তু 10-এ শেষ হয়ে যাবে, সামনে পরীক্ষা চলে আসছে। সো সেকেন্ড ইয়ারের যেহেতু তুমি উঠেছো, সেকেন্ড ইয়ারের কোর্সটা মনোযোগ দিয়ে করো, পরীক্ষার আগে তো এরপরে তুমি টাইম পাবে, তখন তোমার ফার্স্ট ইয়ারের যা যা গ্যাপ আছে, যা যা প্রবলেম আছে সেগুলো সলভ করে দেওয়ার জন্য আমরাই তোমাদেরকে ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না, সেটাও তোমরা যথাসময়ে জেনে যাবে। ওকে, একটা ব্যাপার হচ্ছে ওদের আসলে ভয় পাওয়ার কিছু নাই, যে তোমরা অনেকে ভয় পাচ্ছ যে ফার্স্ট ইয়ারে আমার অনেক গ্যাপ হয়ে গেছে, আমি সেকেন্ড ইয়ার সহ এইচএসসি তে আমি কুলায় উঠতে পারবো কিনা। কুলায় উঠতে পারবা, বাট ব্যাপার হচ্ছে কি যে ওই যে আগে আমরা যে জিনিসটা দেখতাম, যে আমি এই উদাহরণটা সবসময় দিই, সব জায়গায় দিই, যে তোমার 100 লিটার পানি খাইতে হবে, তোমাকে 2 বছর টাইম দেওয়া হইলো। এখন আগে তোমার কি করতে হতো, প্রতি বছর হচ্ছে 50 লিটার পানি খাইতে হইতো। এখন প্রথম বছর যেহেতু তুমি 50 লিটার পানি খাও না, আমি ধরে নিচ্ছি তুমি প্রথম বছর কিছুই করো নাই, বাট এখনো তোমার হাতে কিন্তু 1 বছর টাইম আছে। যেহেতু আমার আগে একটু গ্যাপ আছে, সো এখন আমার কিন্তু আমার পক্ষে গ্যাপটা কভার করা সম্ভব, কিন্তু ওই যে শর্ত প্রযোজ্য, শর্তটা কি, আমার অন্যদের চেয়ে একটু হইলেও অনেকাংশে এক্সট্রা এফোর্ট দিতে হবে। ঠিক আছে, সো এইটা থেকে আমরা আবার জীবন থেকে শিক্ষা নিতে পারি যে সামনের জীবনে আমাদের যখন এরকম স্কোপ আসবে, তখন আমরা প্রথম বছর কি মানে চুপচাপ বসে থাকবো না, কিন্তু অবশ্যই কি করবো, পড়ালেখা করবো। সো আমাদের প্রত্যেকটা লাইনে একটা করে লেসন হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে, তাহলে এবার সালমানকে ডেকে নিচ্ছি। ওকে, আমি তাইলে হচ্ছে বিদায় নিচ্ছি। ঠিক আছে, ম্যাথ নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। ঠিক আছে, আর হচ্ছে যে জিম বলে গেছিল যে কেমিস্ট্রিকে হচ্ছে ম্যাথের মতো বানাইতে, আলটিমেটলি সবকিছু সায়েন্সের রাজা হচ্ছে ম্যাথ। ঠিক আছে, এটা বলেই আমি হচ্ছে বিদায় নিচ্ছি। ওকে, উইল সি অ্যাবাউট দ্যাট। সালমান চলে আসতে আসতে তোমাদেরকে একটা জিনিস একটু দেখাই। দেখো, এই জিনিসটা আমি অনেক আগে একবার দেখাইছিলাম ফ্রি ক্লাস চলাকালীন সময়ে। এখানে একটা রেল, এই রেলটার এই পাশটা নিচু, তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এই পাশটা নিচু, এই পাশটা উঁচু। কিন্তু এই যে আমার হাতে একটা অদ্ভুত জিনিস, এটাকে এখানে ছেড়ে দিলে ও উপরের দিকে উঠে, সো নিচু দিক থেকে উঁচু দিকের দিকে যায়। সো এটা কিন্তু কাউন্টার ইনটুইটিভ, দেখে মনে হচ্ছে সে গ্র্যাভিটির বিরুদ্ধে কাজ করছে বা উল্টা কাজ করছে। সো অনেক সময় বাইরে থেকে দেখে আমাদের কাছে অনেক কিছু মনে হয়। সো তোমাদের যেমন এখন অনেকের কাছে মনে হচ্ছে যে ভাইয়া ফার্স্ট ইয়ারে পড়ে আসি নাই, সেকেন্ড ইয়ারে আসলেই কুলাইতে পারবো কিনা, একটা ডাউটের মধ্যে তুমি আছো। এখন যেমন এটা দেখে ডাউটের মধ্যে আছো যে আদৌ গ্র্যাভিটি কাজ করে কিনা। অবশ্য সিঁড়ি থেকে আচার খাইলে কিন্তু ঠিকই ওই ডাউট ছুটে যাবে, তোমরা ঠিকই বিলিভ করবা গ্র্যাভিটি কাজ করে এখানে। ওকে, ঠিক আছে, এইটা দিলে আবার গ্র্যাভিটি কাজ করে না। সো এবার ট্রিকটা বলি আসলে। দেখো, এবার আমি পার্সপেক্টিভটা চেঞ্জ করব। তোমরা এতক্ষণ এদিক থেকে দেখতেছিলা, এবার আমি এটা ঘুরাইয়ে দিলাম, তোমাদের দিকে ঘুরাইয়ে দিলাম। এখন দেখো তো, এইটার এই নিচের তলাটার দিকে তাকাও, খুব ক্লোজ করে এটার নিচের তলাটার দিকে তাকাও, খুব ক্লোজলি দেখো, একদম মানে কাছ থেকে দেখো। এখন দেখো কি হয়, এইটা যেই উচ্চতায় আছে, এটা সামনে যাইতে যাইতে কিন্তু আরো নিচের দিকে নেমে যায়। এটা এখন যেই উচ্চতায় ছিল, সেখান থেকে সামনে যাইতে যাইতে আসলে নিচে নেমে যায়। এই যে দেখো, এটা নিচের দিকে নেমে গেল। সো আসলে কিন্তু ও উপরে উঠে না, ওর শেপটা এমন যে এই রেলটা বেয়ে যখন যায়, তুমি এদিক থেকে দেখলে তো বুঝবা না, এইখান থেকে দেখলে বুঝবা, এটা আসলে ছড়ায় যায়। সো ছড়ায় গেলে ও এইখানে থাকলে ওকে এই পয়েন্টে ধরে উপরে উঠায় রাখে, বাট যখন এটা ছড়ায় যায়, ছড়ায় যেতে যেতে এটা আসলে নিচেই নামে। তার মানে কিন্তু প্রকৃতির নিয়মের কোনো ব্যতিক্রম করতেছে না, ও প্রকৃতির নিয়মেই চলতেছে। সো অনেক সময় কোন একটা সিচুয়েশন যখন আমরা হ্যান্ডেল করতে পারি না, বুঝতে পারি না, তখন আমাদেরকে একটু পার্সপেক্টিভটা চেঞ্জ করতে হয়। সো যারা চিন্তা করতেছো যে আমি আগে পরিশ্রম করি নাই, এখন কি করব,
সো ওই চিন্তা থেকে বের হয়ে আসো। তুমি পার্সপেক্টিভটা চেঞ্জ করো এইভাবে যে আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম আমি পরিশ্রম করি নাই, সো আমার হাতে এখন সামনে আরো এত দিন আছে, সো এই দিনগুলোতে আমি কিভাবে পরিশ্রম করলে আমার যা অ্যাচিভ করা দরকার সেইটা অ্যাচিভ করতে পারবো, প্লাস তার চেয়েও বেশি কিছু অ্যাচিভ করতে পারবো। সো এই রিলেটেড কিছু জিনিস নিয়ে সালমান ভাইয়া এখন তোমাদের সামনে বলবে। বেসিক্যালি আমরা কিন্তু মানে ভাই আমরা যেভাবে কোর্সগুলো ডিজাইন করেছি, যে আমাদের এই এইচএসসি 24 এর যে প্রিমিয়াম কোর্সটা, যেটা সেকেন্ড ইয়ারের জন্য আমরা প্ল্যান করেছি, সেটা কিন্তু মূলত 4 মাসের। হ্যাঁ, সো অ্যাপ্রক্সিমেটলি 4 মাসের ভিতরে আমাদের সেকেন্ড ইয়ারের ফুল সিলেবাসটা কমপ্লিট হয়ে যাচ্ছে হবে। কিন্তু অনেকেই আমি দেখলাম যে আমাদের ফুল কমেন্ট সেকশন জুড়ে একই প্রশ্ন, যে ভাই আমাদের ফার্স্ট ইয়ারে তো আমরা প্রিপারেশন নেই, আমাদের কি হবে ভাই, আমাদের ফার্স্ট ইয়ারের কোর্স আসলে ভালো হইতো। সো ডেফিনেটলি আমরা কিন্তু যেহেতু তোমাদের সাথে আমাদের প্রথম কোর্স এটা, এইচএসসি 24 এর কিন্তু আমাদের প্রথম কোর্স এটা, তার মানে আমরা তোমাদের যাতে পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন হয় সেটা নিয়েও আমরা আসলে প্ল্যান করেছি। সো তোমরা আসলে মানে এরভাবে মন খারাপ করো না যে ভাইয়া তোমাদেরকে শুধুমাত্র সেকেন্ড ইয়ার পড়িয়ে দিয়েই আমরা তোমাদের একেবারে ইন্টারের আগে আর কিছু করাবো না, আমরা অ্যাডমিশনে চলে যাব না, মোটেও ব্যাপারটা এরকম হবে না। আমরা তোমাদের সেকেন্ড ইয়ারের কোর্সটা শেষ করার পরে তোমাদের ফার্স্ট ইয়ারে আমরা জানি অনেকেরই গ্যাপ থাকবে, সো আমরা তোমাদেরকে ফার্স্ট ইয়ারে গাইড করার জন্য আমরা তোমাদের ফার্স্ট ইয়ারে ক্র্যাশ কোর্স থাকবে, এবং সেটার সাথে কিন্তু আমাদের এই সেকেন্ড ইয়ারে দেখা যাবে যে এতদিন পরে আবার যেহেতু তোমরা শুধু ফার্স্ট ইয়ার ক্র্যাশ কোর্স করতেছো, সেকেন্ড ইয়ারের এই এতদিন যা পড়বে 4 মাসে, তাও কিন্তু তোমরা দেখা যাবে ওই সময় ভুলে যেতে পারো একটু। সো ওইটা আবার মনে করিয়ে দেওয়ার জন্য কিন্তু ওইখানে আবার একটু রিভিশনও করিয়ে দিব। রাইট। সো আলটিমেটলি দেখো তোমরা এইচএসসি সেকেন্ড ইয়ারের ফুল সিলেবাসটা কমপ্লিট করতেছো, তারপরে তোমরা ফার্স্ট ইয়ারে যেহেতু তোমাদের গ্যাপ আছে তোমরা সবাই বলতেছো, ওইটাও কিন্তু আমরা তোমাদের ক্র্যাশ কোর্স দিয়ে ফার্স্ট ইয়ারটা কভার করে দিচ্ছি। আর সেকেন্ড ইয়ার এতদিন যেহেতু পড়েছো 4 মাস, আবার মাঝে ফার্স্ট ইয়ার পড়ছো, তো সেকেন্ড ইয়ার কিন্তু একটু একটু ভুলেও যেতে পারো প্র্যাকটিসে না থাকলে যেটা হয়। সো আমরা তখন আবার তোমাদেরকে সেকেন্ড ইয়ারও যাতে মনে থাকে তার জন্য আবার সেকেন্ড ইয়ারটাও রিভিশন করিয়ে দিব, মানে তোমাদেরকে আমরা ভুলতে দিব না। এক্স্যাক্টলি। সো আলটিমেটলি তোমরা ভুলতে চাইলেও পারবা না। সো সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার ক্র্যাশ কোর্স, ওইটার সাথে আমরা সেকেন্ড ইয়ারের রিভিশনও শেষ করে দিচ্ছি। তাহলে দেখো তোমাদের এইচএসসি পরীক্ষার আগে আর কোনো ধরনের চিন্তা করার আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না ভাইয়া। তবে আমি একটু কারণ খুঁজে পাচ্ছি, সেটা হচ্ছে আমরা যত কিছুই করি না কেন, আমি বারে বারে আবারও সেই কথাটা তুলে আনতে চাই, সেটা হচ্ছে আমরা যত কিছুই করি না কেন আমরা কিন্তু তোমার পরীক্ষা দিয়ে দিতে পারবো না, তোমার পরীক্ষা দিতে হবে তোমাকে, সো পরিশ্রম করতে হবে তোমাকে, প্রিপারেশনটাও নিতে হবে। ফাঁকি যদি কেউ মেরে থাকো তুমি মারছো, ঠিক আছে, ফাঁকি যদি কেউ মেরে থাকো তুমি মারছো, কাজে তোমাকে এখন ডাবল পরিশ্রম করতে হবে। এইটা কোনো মিস নাই, এটার কোনো শর্টকাট নাই। দোকানে গেলে তোমাকে যখন 100 টাকা দিয়ে একটা জিনিস কিনতে হয় তখন 100 টাকাই দিতে হয়, আজ হোক কাল হোক তোমাকে 100 টাকাই দিতে হবে। সো তুমি কোনোভাবে এটা ফ্রি নিতে পারবা না, জোর করে নিতে পারবা না। এইখানে কোনো শর্টকাট নাই, লাইফে সাকসেসফুল হওয়ার জন্য কোনো শর্টকাট নাই, লাইফে কিছু অ্যাচিভ করার জন্য শর্টকাট নাই। যা তোমার প্রাপ্য সেটা পেতে গেলে ওই পরিশ্রমটা করেই ওইটাকে তোমার আদায় করে নিতে হবে, তখনই ওই জিনিসটা তোমার হবে। যদি কখনো এটার ব্যতিক্রম হয় তাহলে বুঝবা যে অন্য কোনো দিকে তোমার জন্য কোনো বিপদ অপেক্ষা করতেছে, কারণ ইউনিভার্স সব সময় ব্যালেন্স করে চলে। ব্যাপারটা হলো এরকম যে তুমি যদি কন্টিনিউয়াস এফোর্ট দাও তোমার রেজাল্ট আসবে। এখন তুমি ধরো আগে কিছু সময় তুমি কন্টিনিউয়াস এফোর্ট দাও নাই, তার মানে তোমার কিন্তু এখন কাজ ডাবল হয়ে গেছে। তো তাহলে এখন তুমি কন্টিনিউয়াস, এখনো তোমাকে কন্টিনিউয়াস এফোর্ট দিতে হবে, কিন্তু তার থেকে আরো বেশি পরিমাণে এফোর্ট দিতে হবে যাতে আগের বকেয়াটাও ফিল আপ হয়ে যায়। সো বকেয়া ফিল আপের যদি কারো প্রয়োজন থাকে তাহলে অবশ্যই তার ওই ইফোর্টটা দেওয়ার মানসিকতাও থাকা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে তোমাদেরকে তোমাদের কমফোর্ট জোন ভেঙে বাইরে বের হতে হবে, কমফোর্ট জোনের বাইরে এসে বাড়তি পরিশ্রম করতে হবে। তো একটা বইয়ের কথা আমরা হচ্ছে অনেক সেমিনারেই বলেছি, সো তোমাদের জন্য সেটা রেকমেন্ড করতে পারি, সেটা হচ্ছে 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল। সো এই বইটা আসলে খুবই দরকারি একটা বই বলতে পারি তোমাদের জন্য। সো তোমাদের যদি সময় সুযোগ হয় এর মধ্যে 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল এটা পড়ে ফেলো। এর মধ্যে তুমি যে টিপস এন্ড ট্রিক্সগুলো পাবে তার অনেক কিছু আমরা হয়তো ক্লাসের মধ্যেই তোমাদের জন্য বলে দিব বা বুঝিয়ে দিব, অ্যাকশন প্ল্যান করে দিব, বাট স্টিল তুমি যেটা পড়ে ফেলতে পারো বা অডিও বুক আকারে পাওয়া যায় অডিও বুক শুনে ফেলতে পারো, বা অ্যাটলিস্ট কেউ যদি খুব আলসে হও তুমি অ্যাটলিস্ট সামারিটা যদি দেখো তাহলেও হচ্ছে ইউটিউবে সামারি পাওয়া যায় কিন্তু। হ্যাঁ,
বাট আমি রেকমেন্ড করব পুরো বইটা পড়ে ফেলার জন্য, কারণ এখানেও তুমি যদি শর্টকাট খুঁজো তাহলে আর কিভাবে হবে বলো। হ্যাঁ, একটা জিনিস আমি জাস্ট একটু বলতে যাচ্ছি, মানে আমরা অনেক সময় যখন অনেক বড় সিলেবাস নিয়ে পড়তে বসি, মানে এইটা আমি অনেক ফেস করতাম, ঠিক আছে, যে আমি যখন অনেক বড় সিলেবাস নিয়ে পড়তে বসতাম তখন আমার কাছে মনে হতো আমি পুরোটা শেষ করব কিভাবে। সো আমি যেটা করতাম, আমি ফুল, ধরো যে আজকে আমার একটা চ্যাপ্টার পড়তে হবে, এই চ্যাপ্টারে ধরো 40টা পেজ আছে, এখন 40টা পেজ আমার পড়তে হবে, ধরো আমি টার্গেট নিয়েছি আমি 2 দিনে পড়বো। তো আমি যেটা করতাম ভাই, আমি জিনিসটাকে ছোট ছোট ভাগে ভাগ করতাম, যে ঠিক আছে আমি তাহলে প্রথম 3টা পেজ, এখানে একটা টপিক আছে, তাহলে আমি এই 3টা পেজ আজকে পড়বো, ওইটা রিলেটেড ম্যাথগুলো করব, প্র্যাকটিস করব। সো এই এতটুকু করার পরে আমি একটা টার্গেট রাখতাম, যে আমি যেটা করতাম একটু বেশি সময় রাখতাম। ধরেন যে আমার একটা পেজ পড়তে সময় লাগবে অ্যাকচুয়ালি 5 মিনিট, আমি হয়তো বা সময় রাখতেছি 15 মিনিট। তো এইটা হলো কি আমার ফাঁকি দেওয়ার একটা বুদ্ধি। তো অ্যাকচুয়ালি কিন্তু আমি পড়তেছি কিন্তু সাথে ফাঁকিও দিচ্ছি, ঠিক আছে। তো যেটা করতাম, যে ধরেন যে আমার 10 পেজ আজকে, 20 পেজ আজকে আমার পড়তে হবে, তার মানে আমার 15 মিনিট করে লাগবে হলো 300 মিনিট পড়া, তার মানে আমার 5 ঘন্টা সময়, কিন্তু অ্যাকচুয়ালি আমার ওটা পড়তে সময় লাগবে হলো 100 মিনিট। তাহলে দেখা যাবে যেটা আমি যখন ওইটা শেষ করতেছি, আমার হাতে কিন্তু এখনো পড়ার সময় বাকি আছে, ওই টাইমটুকু আমি চিল করতাম এবং ভাবটা দেখাতাম এমন যে ইয়েস আমি এই পড়াটা কমপ্লিট করেছি বলে আমি নিজেকে নিজে রিওয়ার্ড দিচ্ছি। সো এই রিওয়ার্ড সিস্টেমটা অনেক সময় মানুষের ক্ষেত্রে কাজ করে, মানে আমি অনেক স্টুডেন্টকে দেখেছি নিজের সাথে নিজে গেম খেলার, এক্স্যাক্টলি। সো আমি যদি এটা করতে পারি তাহলে আমি নিজেকে এই 2 ঘন্টা টাইম বা এই 200 মিনিট টাইম নিজেকে আমি রিওয়ার্ড দিচ্ছি, আমি ওই 200 মিনিট টাইম চিল করব, ওই সময় আমি আর মানে পড়তে হবে এই ফিলটা আমার নেওয়ার কোনো দরকার নেই। তবে সালমানের এই স্ট্র্যাটেজিটা হচ্ছে কার্যকর, যে ভাগ ভাগ করে নেওয়া। ওই যে একটা কথা বলে না, যে এ জার্নি অফ এ 1000 মাইল স্টার্টস উইথ এ সিঙ্গেল স্টেপ, যে তোমার 1000 মাইল যেতে হবে বাট তোমাকে তো শুরু করতে হবে, একটা সিঙ্গেল স্টেপ তো আগে দিতে হবে। সো প্রথম স্টেপে ধরো তুমি আছাড় খাইলা, পড়েই গেলা, সো হোয়াট, তুমি দেখো কেন আছাড় খাইছো, তুমি কেন হচ্ছে পড়ে গেছো, কেন তুমি সামনে আগাইতে পারতেছো না, সেগুলো আস্তে আস্তে সলভ করতে থাকো, তাহলে হয়তো পরের স্টেপে তুমি আছাড় খাবা না, তারপরের স্টেপে তুমি হাঁটা শুরু করবা, হাঁটতে ঠিক মতো পারলে এরপরে তুমি একসময় দৌড়াইতে পারবা, দৌড়াইতে পারলে অনেক সময় হয়তো দেখা যাবে তোমার আরো এফিসিয়েন্সি বাড়বে, আরো অনেক কিছু হবে, তুমি উড়তে পর্যন্ত পারবা। তো তখন তুমি উড়ে উড়ে হয়তো 1000 মাইলস পার হয়ে যাবা। তো তোমাকে ঠেকানোর মতো কে আছে? ঠেকানোর মতো আছে তুমি নিজে, যদি নিজে এফোর্ট না দাও, এছাড়া আসলে তোমাকে ঠেকানোর মতো কেউ নাই। সো আমরা চেষ্টা করব যে তোমাদের সাথে এই জার্নিটুকু সুন্দর মতো এগিয়ে নিয়ে যেতে। সো আমাদের এই সাবজেক্ট যে রিভিউগুলো সেগুলো তো হয়ে গেল, এবার আরো কয়েকটা অ্যান্সার দিয়ে নিই যে ক্লাস কোথায় হবে। অলরেডি বলেছি যে আমাদের অ্যাপে তো ক্লাস রেগুলার হবেই, একেবারে শুরু থেকেই ফ্রি ক্লাসগুলোও অ্যাপে হবে, মেইন ক্লাসগুলোও হবে, তারপর আমাদের ফেসবুক গ্রুপে হবে, ফ্রি ক্লাসগুলো পাবলিক গ্রুপে হবে, আর এরপরের ক্লাসগুলো সব প্রাইভেট গ্রুপে হবে, এটা তোমরা জানো। কোর্সের বিস্তারিত জানতে এবং এনরোল করতে তোমরা হচ্ছে www.utkorsho.tech। আজকে রাতে কিন্তু শেষ টাইম, হ্যাঁ মানে শেষ সো utkorsho.tech। সো মানে আজকে রাতে শেষ বলতে কি অফার শেষ, এনরোলমেন্ট কিন্তু শেষ না। ডেফিনেটলি আজকে রাত পর্যন্ত হচ্ছে অফারটা শেষ, তো এরপরেও তোমরা এনরোল করতে পারবে এবং সেখানেও ডিসকাউন্ট থাকবে, বাট আজকে আসলে মানে বড়সড় ডিসকাউন্টটা শেষ আর কি। হ্যাঁ ডেফিনেটলি। সো যাই হোক, আমরা এই পর্যন্ত হচ্ছে তোমাদের অনেক প্রশ্নের উত্তর দিলাম। লাইভে তোমরা যে জিনিসগুলো প্রশ্ন করেছিলে সবগুলো জিনিসের হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করেছি, বাট এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সো সেটা হচ্ছে তোমরা আমাদেরকে কমেন্টে জানাতে পারো বা গ্রুপে পোস্ট করে জানাতে পারো, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। কালকে থেকে ক্লাস শুরু, কালকের ক্লাসের জন্য বলে দেই সবাই সুন্দর মতো টাইমলি অ্যাপে বা ফেসবুকে যে যেখানেই ক্লাস করো ঢুকে খাতা কলম ক্যালকুলেটর নিয়ে বসবে। কালকে ইনশাল্লাহ ফিজিক্স ক্লাস দিয়ে শুরু, আমরা থার্মোডাইনামিক্স পড়বো, একেবারে হাতে কলমে সবকিছু দেখতে দেখতে প্রবলেম বুঝতে শুরু করব। এবং এই মেন্টালিটি নিয়ে ক্লাসে ঢুকবে যে ক্লাসেই কিন্তু আমি তোমাকে অনেক প্রশ্ন করতে পারি, ক্লাসেই কিন্তু আমি তোমাকে প্র্যাকটিস করার জন্য বলতে পারি, ক্লাসেই আমি তোমাকে একটু চিন্তা করার জন্য থট প্রভোকিং কোনো ব্রেইন টিজার দিতে পারি। সো এইভাবে মেন্টাল একটা প্রিপারেশন নিয়ে যে আজকের ক্লাস থেকে ইনশাল্লাহ আমি নতুন অনেক কিছু শিখে বের হব, এই মেন্টাল প্রিপারেশন নিয়ে ক্লাসে ঢুকবে। তো আমি আমাদের টিচার ভাইয়াদের সবাইকেই একবার ডেকে নিচ্ছি, তোমাদের সাথে শেষবার আমরা একটু দেখা করে আজকে সেশনটা শেষ করি। ঠিক আছে, আমাদের সবাইকে দেখা যাচ্ছে আশা করতেছি। আর তোমাদের প্রতি অনুরোধ থাকলো আজকের ক্লাসে আমরা যা যা বলেছি, যে পরামর্শগুলো দিয়েছি বা যে উপদেশগুলো দেওয়ার চেষ্টা করেছি সেগুলো তোমরা সিনসিয়ারলি একটু মেনে চলার চেষ্টা করবে
এবং পরিশ্রম করার মেন্টালিটিটা তৈরি করবে। কারণ যে যেই অবস্থাতেই থাকো, এটাই তো আর জীবনের শেষ না। পরিশ্রম করতে হবে, যে যত পরিশ্রম করবে সে তত তাড়াতাড়ি এই অবস্থাটা কাটিয়ে উঠে বেটার একটা কন্ডিশনে যাওয়ার জন্য তুমি এফোর্টটা দিতে পারবে, প্র্যাকটিসগুলো করতে পারবে এবং তোমার নিজের সিচুয়েশনটা ধীরে ধীরে চেঞ্জ হবে। বাট একটা জিনিস কিন্তু ট্রু, হঠাৎ করে বা অ্যাব্রাপ্টলি কিন্তু হচ্ছে সিচুয়েশন চেঞ্জ হয় না। এফোর্ট দিতে দিতে সিচুয়েশন চেঞ্জ হয়। একটা সার্টেন লিমিটের পরে গিয়ে তুমি ফলাফলটা সেখান থেকে ভিজুয়ালাইজ করতে পারবে। যেমন জিম, আমাকে যদি এই জিনিসটা একটু হাতে তুলে দাও। এই যে আমার সামনে একটা জেনারেটর আছে, এটা একটা জেনারেটর, এই জেনারেটর সাথে একটা লাইট লাগানো। তো আমরা কি জানি যে জেনারেটর ঘুরালে লাইট জ্বলে। তো আমি এই যে এটাকে ঘুরাচ্ছি, লাইটটা কি জ্বলে? না, জ্বলে না, জ্বলে না, জ্বলে না। একবার ঘুরাচ্ছি জ্বলে না, দুইবার ঘুরাচ্ছি জ্বলে না, 3, 4, 5, 6, আমি যদি 1000 বারও ঘুরাই এটা জ্বলবে না। কারণ এই লাইটটা জ্বলার জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ভোল্টেজ লাগে, একটা এন্ট্রি ব্যারিয়ার আমাকে পার করতে হয়। তার মানে এটাকে শুধু ঘুরালেই হবে না, অ্যাট লিস্ট একটা নির্দিষ্ট স্পিডে ঘুরাতে হবে। তাহলে আমি যখন ঘুরাচ্ছি আমার কি এনার্জি খরচ হচ্ছে না? এফোর্ট যাচ্ছে না? অবশ্যই যাচ্ছে। বাট অ্যাট লিস্ট একটা নির্দিষ্ট পরিমাণ জোরে না ঘুরালে লাইটটা জ্বলে না। এখন আমি ওইরকম জোরে ঘুরাই, দেখো এই যে ওইরকম জোরে ঘুরালে লাইটটা কিন্তু ঠিকই জ্বলে। এই যে এখন দেখতে পাচ্ছ লাইটটা ঠিকই জ্বলছে। এখন কারণ হচ্ছে আমাকে সেকেন্ডে কয়েকবার করে ঘুরাতে হচ্ছে, তখন ঠিকই জ্বলে। তাহলে আমি যদি পরিশ্রম করি দিনের পর দিন কিন্তু ইনাফ পরিশ্রম করলাম না, আমি যদি বলি যে পরিশ্রম করলে কাজ হয় না, আমার কথাটা কি ঠিক? না, কথাটা ভুল। আমাকে রাইট ওয়েতে, এফিশিয়েন্ট ওয়েতে ইনাফ পরিশ্রম করতে হবে, তাহলে ঠিকই এই লাইটটা জ্বলে উঠবে। ঠিক তেমনি আমাদের সেই পরিশ্রমও তখন সফলতার মুখ দেখবে এবং আমরা যা চাচ্ছি সেই জিনিসটা আমরা ইনশাল্লাহ অর্জন করতে পারবো। অবশ্যই। তো আশা করি এই লেসনটা সবাই মনে রাখবে। তাহলে আমরা আজকে আর কথা বাড়াচ্ছি না। তোমরা যারা যারা এনরোল করনি তারা হচ্ছে দ্রুত এনরোল করে ফেলো, আর যারা অলরেডি এনরোল করে ফেলেছো তারা কালকে ক্লাস করার প্রিপারেশন নিয়ে ইনশাল্লাহ ক্লাসে ঢুকবে। সো তোমাদের সাথে আমাদের যাত্রাটা সুন্দর হোক, শুভ হোক এবং সার্থক হোক এই কামনা করছি। আর আমি শেষে একটা কথাই বলে দিই, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা হচ্ছে, তোমরা এনরোল করবা কোথা থেকে, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা হচ্ছে www.utkorsho.tech এটা, আর অ্যাপের নামটা হচ্ছে উৎকর্ষ অনলাইন একাডেমি। ঠিক আছে, এই যে আমরা এটা ক্লিক করি তাহলে আমাদের ওয়েবসাইটটা আসুক। এই যে এখানে তোমরা নিচে নামলেই দেখতে পাবে যে সবকিছু কোত্থেকে কি করা যায়। যেমন তোমরা যদি হচ্ছে এই বান্ডেল প্যাকেজটা এনরোল করতে চাও তাহলে জাস্ট এই এনরোল করো বাটনে ক্লিক করলেই হবে, তখন তুমি এইখান থেকে এনরোল করতে পারবে। সো এখানে তুমি কোর্স রিলেটেড আরো যা যা আছে, ডিটেইলস, ইনফরমেশন, এভরিথিং যা যা দরকার সবকিছু এখানে পেয়ে যাবে। সো চেকআউট পেজে যাবে এবং চেকআউট পেজ থেকে তুমি যা যা করার করতে পারবে। সো এই যে আমাদের চেকআউট পেজটা এখানে এসছে, সো এই জায়গা থেকে তুমি হচ্ছে চেক আউট করতে পারবে। সো এখনো 2990 রয়ে গিয়েছে। সো আজকে রাতের পরে এটা আর কি পরিবর্তিত হয়ে যাবে। সো এগ্রি দিয়ে এখান থেকে তুমি এগিয়ে যেতে পারবে। তো আশা করি সবকিছু তোমরা বুঝতে পেরেছো। অ্যাপের নামটা ভাই আরেকবার বলে দেই, ওরা জিজ্ঞেস করতেছিল। অ্যান্ড্রয়েডের প্লে স্টোরে তুমি ঢুকবে, ঢুকে হচ্ছে উৎকর্ষ অনলাইন একাডেমি লিখে সার্চ দিলেই চলে আসবে। ওকে, তাহলে আমরা সবাই আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।